হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। হাসিব, তোকে একটা কাজ দিয়েছি, সে কাজটা কি হয়েছে? জি বাবা, করা হয়েছে। বড় ভাই কোথায়? ওনাকে তো দেখছি না। ওকে দিয়ে তোর কি কাজ? না মানে ভাইয়াকে দিয়ে আবার কয়েকটা শার্ট আয়রন করিয়ে নিতাম। খুঁজে দেখ কোথায় বসে আছে। সারাদিন তোর কোনো কাজ নেই? সেটাই বাবা। বড় ভাই কেন এত বলদ টাইপের হলো সেটাই আমি বুঝতে পারছি না। আমি নিজেও বুঝতে পারছি না কেন এত বলদ হলো। আচ্ছা বাবা, বড় ভাই সত্যি আমার ভাই তো? তোর কি মনে হয় আমি ওকে কোথাও থেকে কিনে এনেছি? আমার তো তেমনই কিছু মনে হয় না। না আমি তোমার মতো হলাম, বড় ভাই অন্যরকম হলো। অন্যরকম আর কোথায়, হয়েছে তো তোর মায়ের মতো। মা যেমন, আমার বড় ভাইটা ওই হয়েছে তেমনই। ভেবেছিলাম তোর ভাই হবে আমার পরে এই শহরের চেয়ারম্যান, আর তুই হবে মেম্বার। দুই ভাই মিলে শহরের রাজত্ব করবি। কিন্তু তোর বড় ভাই তো চৌকিদার হওয়ারও যোগ্যতা রাখেনি। তাহলে এখন কি করবে ভাবছো? আমি সামনের বার চেয়ারম্যান হব। এরপর আমি রিটায়ার্ড করে তোকে চেয়ারম্যান বানাবো। কিন্তু সেটা তো 7 থেকে 8 বছর পরের কথা। আচ্ছা, তাহলে সামনের বারই তোকে চেয়ারম্যান বানাবো। আর বড় ভাইয়াকে কি বানাবে? ও যেভাবে আছে সেভাবেই থাকুক, ওর আর চিন্তা নাই করি। তবে একটা কথা, ও কিন্তু তোর বড় ভাই, সেজন্য ওকে সম্মানটুকু দিয়ে কথা বলবি, নয়তো লোকেরা আমাদের উপরই আঙ্গুল তুলবে। ও তুমি ভাবো না বাবা। তাহলে এখন থেকেই পোস্টার ছাপানোর কাজ শুরু কর, তাহলেই জানতে পারবে সবাই সামনেবার যে তুই ইলেকশন করবি। ঠিক আছে বাবা। 7 দিন পরে পুরো শহরে হাসির পোস্টার চাপিয়ে তা বিভিন্ন জায়গায় টানিয়ে দেয়। এতে সবাই বরাবরই অবাক হয়, কেননা জানে চেয়ারম্যানের বড় ছেলে চেয়ারম্যানের জন্য দাঁড়াবে আর ছোট ছেলে দাঁড়াবে মেম্বারের জন্য। কিন্তু এখন তো দেখতেছেন তার উল্টো। তাই আবারও 7 দিন পরে একটা জনসভার আয়োজন করা হয়, যেখানে হাজারো মানুষের ভিড়। ভাই, কথা ছিল কি আর হলো কি? কথা অনুযায়ী তো কাজ করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? আপনারা তো জানেন আমার বড় ছেলে তেমন চালাক না, নাই মানুষের সাথে তেমন মিশতে পারে, নাই আমার শহরের জনগণকেও ঠিক মতো চিনে। তা তো চিনে না। তাছাড়া আমিও তো সেই 8 বছর ধরে বাবার সাথে আছি, সবাইকে আমি চিনি জানি। সেজন্য বাবার মনে হলো আমি ভবিষ্যতে চেয়ারম্যান হওয়ার যোগ্য। কিন্তু আপনার বড় ভাই কোথায়? ভাইয়া তো নানুর বাড়িতে গিয়েছে। কত করে বলেছি আসার জন্য, কিন্তু ওনার একটাই কথা, এসব জনসভা ওনার ভালো লাগে না, সেজন্য উনি আসবে না। তাহলে আপনারাই বলুন, ভাইয়া তাহলে কিভাবে এই শহরটাকে সামলাবে বলুন? কথা তুমি ঠিকই বলেছ। তোমার ভাই একদম তোমার মায়ের মতো হয়েছে। সেই জন্য বাবা চায় আমি সামনে চেয়ারম্যান পদে নির্বাচন করি। আপনারা তাহলে সবটা বুঝতে পেরেছেন? জি চেয়ারম্যান সাহেব, আপনি যা ভালো মনে করেন তাই করুন, আমাদের আর কোনো আপত্তি নেই। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে। জনসভা শেষ হলে সবাইকে খাওয়ানো হয়। শাহজাহান চেয়ারম্যান ওনারা পূর্বপুরুষ থেকেই অনেক ধনী। উনি চাইলে এমপি হতেও পারে, কিন্তু উনি তা চান না, সেজন্য চেয়ারম্যানই থাকে সবসময়। কিছু সময় পরে আপনারা তো চেয়ারম্যানের বড় ছেলের কথাই এখন পর্যন্ত শুনে নেই। চলুন দেখে আসি সে কি করে। মামা, ও মামা, কি হয়েছে বল? আমি বাড়িতে যাব। এখন কেন যাবি? কিছু কাজ আছে। তোর বাবার সাথে আমার কথা হয়েছে, এখন তোর কোনো কাজ নেই বাড়িতে। তুই বরং এরার সাথেই আপাতত কয়েকটা দিন এখানে ঘুরে দেখ। ঠিক আছে মামা। আমি তাহলে ইরাকে ডেকে দিচ্ছি, তুই অপেক্ষা কর। ঠিক আছে মামা। কিছুক্ষণ পর এরা ভার্সিটি থেকে বাসায় ফিরে এসে আকাশকে দেখে খুশি হয়, কেননা এরা মোটামুটি আকাশকে একটু পছন্দ করে। কি রে, তুই বসে আছিস কেন? তাহলে কি শুয়ে থাকব? তাহলে আমার রুমে চল, দুজনে একসাথে শুয়ে থাকি। আমি মোটেও যাব না। কেন? তুই না বললি যাবি? তুই রুমে গেলে উল্টো পাল্টা। বাকিটা বলতে যাবে ইরা, মুখে হাত দিয়ে আটকে দেয়।
বাবার সামনে কেউ এসব কথা বলে? তুই নিজেই তো। আচ্ছা, তোরা তাহলে উপরে যা। ওই, চল আমার সাথে। আমার ভয় করে। ওই, আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তুই আমাকে দেখে ভয় পাবি? এই না, আমি যাব না। আচ্ছা, তোরা কথা বল, আমি তাহলে যাই। মামা যাওয়ার পরে এরা আকাশকে নিয়ে রুমে আসে। ওই, তুই আমাকে দেখে এত ভয় পাও কেন? তুমি রুমে আসলে আমার সাথে উল্টোপাল্টা করো। তোকে বড় জোর জড়িয়ে ধরে কয়েকটা পাপ্পি দেই, এর বেশি কিছু তো করি না। আমি না তোর বড় ভাই? তো কি হয়েছে? বড় ভাইয়ের সাথে কি কেউ এইগুলো করে? কেউ না করলেও আমি করি। এখন রেডি হয়ে নে। ওহ, তুই তো রেডি হয়েই আছিস। 5 মিনিট বস এখানে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। 10 মিনিট পরে ওরা বের হয়ে চলে আসে একটা পার্কের মধ্যে। এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে থাকে। সে সময়ে কয়েকটা ছেলে এসে ইরাকে টিচ করতে থাকে, যা বরাবরই সব জায়গায় হয়ে থাকে টুকটাক। ওই, এদিকে আয়। জি, আমাকে বলছেন? হ্যাঁ, তোকে বলছি। জি বলুন। তোর সাথে ওই সেক্সি মালটা আমার চাই। এরাও বসা থেকে উঠেই মনিরকে একটা থাপ্পড় দেয়, যদিও মনিরের থাপ্পড় খাওয়ার অভ্যাস বরাবরই আছে। আমি কিছু মনে করিনি। তোদের মতো ছেলের তো অভ্যাস আছে এসবের। হ্যাঁ আছে, যেমন থাপ্পড় দেওয়ার অভ্যাস আছে, তেমনি যাদের থাপ্পড় খায় তাকেই আদর করারও অভ্যাসটা আছে আমার। দেখুন, অনেক হয়েছে। ওই, তুই তো এতক্ষণ ধরে বলছি ওখানে, তাহলে তোর হঠাৎ করে গর্জন হলো কি করে? দেখুন, যা করছেন ঠিক করছেন না। আচ্ছা, তোর এই হেল্পারটা নিয়ে ওই দিকে চা, বাকিটা আমি একসাথে করছি। বাকি কয়েকটা ছেলে আকাশকে নিয়ে সাইডে আসে, কিন্তু 30 সেকেন্ড পরে আকাশ দৌড়ে চলে আসে মনিরের কাছে, যেন ইরার কোনো ক্ষতি করতে না পারে। এই কি, তুই এখানে কেন? আমার লোকেরা কোথায়? ওদের তো পুলিশে ধরে নিয়ে গেছে। এত তাড়াতাড়ি পুলিশ আসলো কি করে এখানে? পুলিশকে ডেকে নিয়ে আনবো কি? তাহলে ওদেরকে জিজ্ঞেস করে নিতে পারবেন। কথাটা শুনে মনির ওখান থেকে ভয়ে পালাতে থাকে। পুলিশের ভয়ে আর কোনো কথাই বলার সুযোগ পায়নি। ইরারও অনেকটা ভয় কেটে যায়, সেজন্য উঠে দাঁড়ায়। তখনই দেখতে পাই ওই ছেলেগুলো হাত পা ভেঙে লোলার মতো করে হাঁটতে হাঁটতে বের হচ্ছে। তা দেখে ইরা বরাবরই অবাক হয়। ওদের না পুলিশে নিল, তাহলে ওরা এখানে কেন? তাহলে হয়তো পুলিশে ছেড়ে দিল। কিন্তু ওদের মারলো কে? হয়তো পুলিশে কিছুটা মেরে ওদের ছেড়ে দিয়েছে। কি বলিস? পুলিশ আসলো, মারলো, আবার ছেড়েও দিল? কেন? এমনটা কি হতে পারে না? হতে পারে, আবার নাও হতে পারে। যাই হোক, এখন চল এখান থেকে যাই আমরা। আরে, ওরা তো চলে গেছে, তাহলে আর গিয়ে কি করব? ওখানেই থাকি বরং আমরা। তুই তো প্রথমে আসতে চাইলি না, আর এখন এসে যেতেই চাইছিস না। ব্যাপারটা কি বলতো? হুম হুম, কোন মেয়েকে কি পছন্দ হয়েছে তোর? আচ্ছা, আমাকে পছন্দ করবে এরকম কোনো মেয়ে কি কখনো পাওয়া যাবে এই জগতে? অবশ্যই পাবি। সেটা কিভাবে? আগে তুই চশমা খুলে দেখ, তাহলেই বুঝতে পারবি। বলে চশমা খুলে পানিতে ফেলে দেয়। আরে, আমার চশমা। তুই তো চশমা ছাড়াই দেখিস, তাহলে চশমা কেন পরিস? তোকে দেখতে তখন বলদ বলদ লাগে। হাসিব? ও, তাই বলে? ওহ, তো বলবেই, ও তো তোর মতো বলদ না। আচ্ছা, তুই আমাকে বারবার বলদ কেন বলছিস? চশমা পরলে তোকে বরাবরই বলদ লাগে, বুঝতে পারলি? তাহলে আর চশমা পরবো না। চশমা তো ফেলেই দিয়েছি, তাহলে পরবি আর কি করে? এখন চল, তোকে কিছু শপিং করিয়ে দেই। নিয়ে আসে শপিং মলে। এনে ইরা ওর পছন্দ মতো কিছু কিনে দেয়, আর সেগুলোই পরতে বলে। যখন আকাশ বের হয় তখন ইরা তো হাঁ করে তাকিয়ে থাকে, কেননা এরকম লুকে আকাশকে এর আগে কখনো দেখেনি ইরা। কি দেখছিস? দাঁড়া, আগে তোর কয়েকটা ছবি তুলে নে, তবে পার্কে তুলে নিব। নিয়ে আসে পার্কে। এনে অনেক ছবি তুলে, সাথে ইরাও। দুজনে একসাথে অনেকগুলো ছবিও তুলে নেয়। দেখেছিস তোকে কত সুন্দর আর হ্যান্ডসাম লাগছে, আর তুই কিনা ঢোলা ঢালা প্যান্ট আর শার্ট পরে থাকিস। একটু তো নিজেকে আপডেট কর। আমি যেমন আছি তেমনই ঠিক আছি। এমনিতেই কাল চলে যাব বাড়িতে। কি বলিস?
এত তাড়াতাড়ি চলে যাবি বাড়িতে? বাবা বলল যাওয়ার জন্য। চল, এবার আমিও যাব। আমি তোর সাথে তোদের শহরটা ঘুরে দেখব। ঠিক আছে। পরের দিন চলে আসে আকাশের সাথে ওদের বাড়িতে। আসসালামু আলাইকুম ফুপা, ফুপি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ইরা? এই তো ফুপি, অনেক ভালো। ফুপা তো আমাকে ভুলেই গেছে। আমার তো অনেক কাজ, সেজন্য যাওয়ার আর তো সময় পেলাম না। দেখলাম তো কত কি কাজ। আকাশ, ইরাকে নিয়ে উপরে যা, আমি হাসিবকে তাহলে পাঠিয়ে দিব। ওহ, কাজে আছে, কাজে থাকুক। আচ্ছা, তাহলে রাতে একসাথে কথা হবে। আকাশের মা, তুমি বরং ইরার পছন্দের খাবারগুলো রান্না করো। যদি কিছু লাগে ওদের দিয়ে আনিয়ে নাও। এত কিছু লাগবে না, আমি থাকবই তো কয়েকটা দিন। আচ্ছা, সেটা দেখা যাবে, এখন যাও তাহলে উপরে। চলো আমরা উপরে যাই। ফ্রেশ হয়ে রেস্ট নিতে থাকে। সন্ধ্যের পরে হাসিব আসে বাসায়। এসে জানতে পারে ইরা এসেছে, সেজন্য উপরে ইরার রুমের দিকে যায়। আসলে ইরা যখন আসে ওর জন্য আলাদা একটা রুম থাকে, ও রুমেই থাকে। কেমন আছে ইরা? আমি তো ভালো আছি, তা তুই কেমন আছিস? ওই, আমি কি তোর ছোট যে আমাকে তুই করে ডাকছিস? তুই আমার থেকে 2 থেকে 3 মাসের বড় ধরতে গেলে, তো আমরা এক প্রকার সমবয়সী। তোকেই কইছে। তুই দেখি মেয়েদের মতোই কথাবার্তা শুরু করে দিয়েছিস। আরে তেমন কিছু না। শুনলাম তোকে নাকি ফুপা এবার চেয়ারম্যানে দাঁড় করাবে। বড় ভাই তো অনেকটা বলদ টাইপের, সেই জন্য ওকে দাঁড় করালেও বাবার কারণে তো পাশ করবে, কিন্তু ও তো কোনোভাবে কোনো কিছু ঠিকভাবে করতে পারবে না। বুঝতে পেরেছি, তারপরেও যাই হোক, তুই যা, আমি এখন রেস্ট নিব। আমি আরও ভাবছিলাম তোর সাথে আড্ডা দিব কিছুক্ষণ। আচ্ছা, তোকে একটা কথা বলি। বল, কি কথা? আসার সময় কয়েকটা ছেলে আমাকে টিচ করেছিল। তা ভাইয়া কি সাথে ছিল নাকি তুই একা? আমরা একসাথেই ছিলাম, রিক্সায় করেই আসছিলাম, তখনই এই ঘটনা ঘটে। হতেই পারে না, তোমাকে যদিও কেউ না চেনে, কিন্তু ভাইয়া তো চেনে, তাহলে কার এত সাহস হবে? সেটা তো জানি না। আচ্ছা, আমি ভাইয়ার সাথে কথা বললে ওদের ধরে আনার ব্যবস্থা করছি। ঠিক আছে, সেটাই কর। হাসিব বের হয়ে আকাশকে খুঁজেও পাচ্ছে না। অনেকটা সময় যাওয়ার পরে ওই ছেলেগুলোকে নিয়ে আকাশ পুলিশ স্টেশনে চলে আসে। ওসি দেখে তো অবাক হয়। আরে, তুমি ওদের এনেছো? আমার মামাতো বোনকে নিয়ে ওরা অনেক বাজে কথা বলেছে, সেজন্য ওদের নিয়ে এসেছি। ওদের দেখে তো এই এলাকার মনে হয় না। ওরা শহর থেকে এসেছে। ওই, তোদের পরিচয় কি? আমি এমপির ছেলে। ওরা তো অনেক শক্তিশালী। আমার বাবা এরকম 10-15টা এমপি মন্ত্রী পুষে রাখে, সেটা তো জানেন। তা তো জানি। আচ্ছা, আমি বরং হাসিবকে কল দেই, ও এসে যা করার করবে। 10 মিনিট পরে হাসিব থানায় আসে। এসে পিন্টুকে মারতে থাকে, সাথে ওর বন্ধুদের। মারতে মারতে ওদের বাড়িতে নিয়ে আসে। যদিও থানায় আসার আগেও অনেক মার খেয়েছে ওরা, বাড়িতে আসার পরে আরও মারে। কি করেছে ওরা? ওরা ভাইয়ার আর ইরাকে অনেক বাজে বাজে কথা বলেছে। এই ছেলেটা এমপি আসাদের ছেলে। আমার বাবা তোদের ছাড়বে না। দাঁড়া, তোর বাবাকে কল দিচ্ছি। কল দিয়ে কথা বলে। সে তো অনেক ভয়ে কথা বলে, কেননা শাহজাহান চেয়ারম্যান ক্ষমতার সম্পর্কে ভালোই জানে সে। সেজন্য পিন্টুকে ভালো করে বুঝিয়ে দেয় যা যা করতে হবে, তা করতে বলে। ভাই, এবার তো আমাকে ছেড়ে দিন। এরপর যদি তোদের এই শহরের আশেপাশে দেখি, একেবারে জানে মেরে ফেলবো, কথাটা মনে রাখিস। জি ভাই, মনে থাকবে। চলে যায়। ইরাও খুশি হয়। ইরার খুশি দেখে হাসিবও খুশি হয়। ততক্ষণে আকাশ কোনো একটা কাজে বেরিয়ে পড়ে। অন্যদিকে রাত 1টায়। ভাই, সামনের দিকে কি করব আমরা? যেভাবে বলেছি সেভাবেই কিন্তু করতে হবে। তা তো বুঝতে পেরেছি, কিন্তু যদি এতে কোনো সমস্যা হয়ে যায়? সমস্যা হলে আমি আছি তো। আমি তাহলে লোকজন নিয়ে এই হাতিয়ারগুলো নিয়ে আসি, কি বলেন? হ্যাঁ, সেটাই করো। আপনারা কি যাবেন? আমি আপাতত যাব না, তোমরা যাও। কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। এরপর ওরা বের হয়ে পড়ে। ওদের সাথে কথা শেষ করে পোশাক চেঞ্জ করে চলে আসে ওখান থেকে বাসায়। এত রাতে কোথায় গিয়েছিস? বাবা, একটু বাইরে হাঁটাহাঁটি করেছিলাম। প্রায় সময় বাসায় ফিরতে অনেক লেট করো, ব্যাপার কি বলো তো? এমনিতেই বাসায় কতক্ষণ আর থাকবো বলো?
একা একা বোরিং লাগে। তাহলে আমাদের সাথে ঘোরাঘুরি করতেই তো পারিস, তাহলে সময়ও যাবে, কিছু শেখাও হবে তোর। আমি আর কি শিখবো বলো? কেন? আমি যা যা করি, যেভাবে যেভাবে যা কিছু আয়ত্ত করি, তা তা শিখবি। এমনিতেই হাসিব তো আছে তোমার পাশে, ও তো অনেক কিছুই শিখে ফেলেছে। তা তুই কি সারা জীবন এরকম বলদ হয়ে থাকবি? বাবা, আমি কথাই আর বলদ বলো তো? বলদের মতো সারাক্ষণ থাকিস আর বলছিস কোথায় বলো? কি হয়েছে ফুপা? ওকে বকাবকি করছো কেন? এর 1টা বাজে, এখন ওর আসার সময় হলো। আচ্ছা ফুপা, তুমি যাও, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। ঠিক আছে, কথা বল তাহলে। ওরা কথা বলতে থাকে, সাথে আকাশকে খাইয়ে দেয়। তারপর যে যার মতো করে ঘুমিয়ে যায়। এইদিকে আবির হাতিয়া নেওয়ার জন্য চলে আসে জসিমের কাছে। কতগুলো লাগবে? কতগুলো লাগবে তা তো বলে দেয়নি। জিজ্ঞাসা করে নাও। কল দেয়, কিন্তু ফোন রিসিভ করে ইরা। ভাই কতগুলো নিবা? কি কতগুলো নিবেন? আরে যেগুলোর জন্য পাঠিয়েছেন। আপনি মনে হয় ভুল নাম্বারে কল করেছেন। এটা আমার আকাশ ভাইয়ের নাম্বার। আপনি কে? ভুলে ওর মোবাইল আমার কাছে রয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, আমি ওকে মোবাইল দিয়ে আসি। মোবাইল দিয়ে চলে আসে, তখন কি লাগবে তা বলে দেয়। সে অনুযায়ী আবির হাতিয়ারগুলো নিয়ে নেয়। বিকেল বেলায় আমাকে পার্কে নিয়ে চল। তুই পার্কে কেন যাবি? প্রেম করতে। এখানে আবার কার সাথে প্রেম করবি? কার সাথে আবার করব? তোর সাথে। কি যে বলিস তুই! এখন চল, দেরি হয়ে যাচ্ছে, পরে নয়তো পার্ক বন্ধ হয়ে যাবে। আরে আমি থাকলে পার্ক এমনিতেই খোলা রাখবে। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। ওরা বের হবে, তখন হাসিবেও আসে বের হওয়ার জন্য। তখন আকাশের বাবাও আসে। হাসিব, আমার সাথে যেতে হবে। বাবা, আমিও তো ইরা আর ভাইয়াকে নিয়ে বের হবো ভাবছিলাম। ওরা যেতে পারবে, তুই আমার সাথে চল। আমি না গেলে হয় না? না, হয় না, তোকেই যেতে হবে। আজকে কিছু লোক আসবে, ওদের সাথে তোর পরিচয় করিয়ে দিব। ঠিক আছে আবু, চলো। এরা অন্য একদিন ঘুরবো তাহলে। ঠিক আছে ভাইয়া। এরা চলে যায় আর ওরাও চলে যায়। কিছুক্ষণ পরে ওরা পার্কে এসে বসে থাকে। ওই সময়ে বসে না থেকে আইসক্রিম তো আনতে পারো। ঠিক আছে, আনতেছি। আর কোনো কিছু কি লাগবে? তোকে বলেও কাজ নেই, তুই যা, যেটা বলেছি সেটা বরং নিয়ে আয়। কি করার, আইসক্রিম আনতে যায়। ওই সময়ে কিছু ছেলে এসে ডিস্টার্ব করে ইরাকে। ওই সুন্দরী একা নাকি? একা কেন হব? আশেপাশে তো কাউকে আর দেখছি না। আইসক্রিম আনতে গেছে। তোমার মতো হট আইটেম যদি আইসক্রিম খায়, তাহলে তো সেটা ধরার সাথে সাথে গলেই পড়ে যাবে। মাটিতে চেটে না হয় সেটা পরে থাকা আইসক্রিম খেয়ে নিবেন। তোমার মতো সুন্দরী যদি বলে, তাহলে মাটি থেকে কেন, তোমার শরীর থেকেও চেটে বা তোমাকে চেটে খেতেও রাজি আছি আমি। ভদ্রভাবে কথা বলুন। তোমার মতো মেয়েকে দেখলে ভদ্রতা আসে না সুন্দরী। এক প্রকার ইরার হাত ধরে ফেলে। এতে ইরা হাত টেনে ছাড়িয়ে নেয়, সাথে একটা থাপ্পড়ও দেয়। এবার তোকে নিয়ে গিয়ে সত্যি আমি চেটে দেবো। ধরে নিতে চাইবে, ওই সময় আকাশও সামনে চলে আসে। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? তুই কি চোখে দেখিস না? এরা কারা? আমি কি জানি? আমাকে এসে উল্টোপাল্টা কথা বলল, আমি থাপ্পড় দিতেই আমাকে টেনে নিয়ে যাচ্ছে। দেখুন, ওনার হাত ছেড়ে দিন। ছাড়বো না। কি করবি তুই? ভালো বলছি, ছেড়ে দে ওর হাত। তোরা দাঁড়িয়ে আছিস কেন? এটাকে সরাতো এখান থেকে। বাকি ছেলেগুলো আসে সরাতে। ওরা সেমভাবে যে আকাশকে নিয়ে একটু আড়ালে আসে, তার কিছুক্ষণের মধ্যেই চলে আসে রনির সামনে। এ কি, তুই এখানে কেন? আমার লোকেরা কোথায়? ওরা কোথায় তা জেনে তোর কোনো কাজ নেই। কি করলি তুই ওদের সাথে? কিছুই করি নাই, তবে তুই যদি ওর হাত না ছাড়িস, তাহলে তোর কি অবস্থা করব তা তুই নিজেও বুঝতে পারবি না। ও তাই নাকি? কি করবি তুই? এবার রনিকে ওখানে কয়েকটা ঘুষি মারে। এতে রনি পাল্টা যে মারবে তার কোনো সুযোগই পায়নি। এরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তো অবাক, কেননা এর আগে কখনো আকাশকে মারামারি করতে দেখেনি। মারা শেষ হলে তুই জানিস না আমি কে? আচ্ছা বল, কে তুই? আমি হাসিবের কাজের লোক। কোন হাসিব? শাহজাহান চেয়ারম্যানের ছোট ছেলে হাসিব। তোকে তো পুলিশে দেওয়া দরকার। তুই আমার পরিচয় জানার পরেও কীভাবে আমাকে পুলিশে দেওয়ার কথা বলিস? আগে তোকে নিয়ে তো যাই, তারপর তো বাকি কথা হবে। তুই কিন্তু জানিস না এর পরিণতি কী হতে পারে।
আগে চল, তারপর তো বুঝতে পারবি। নিয়ে আসে থানায় ওসি আকাশকে দেখে সালাম ও দেয়। ভাই, আপনি থানায়? ওকে জেলে ঢুকান। ওই ওসি, আপনি জানেন না আমি কে? ভাই, কে ও? হাসিবের কীরকম বন্ধু হয় জানি না। উনি কি জানে বিষয়টা? এখানে এখনও জানে না, তবে জানবে একটু পরে। আমি কি হাসিব ভাইকে একটা কল দিতে পারি কি? ঠিক আছে, দিন। কল দেয়, কল দিয়ে পুরো ব্যাপারটা বলে ওনার শোনার পরে। তুই ওসিকে আমার কথা বলিসনি? বলেছিলাম তো ভাই। তারপর ও তোকে আটকে রাখলো? আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি। ঠিক আছে, আসুন তাহলে। 30 মিনিট পরে হাসিব এসে তো থানায় অনেক গরম হয়ে যায়। ওসি হাসিবকে বসতে বলে। ও আমার বন্ধু, ছোট ভাই, ওকে ছেড়ে দিন। কিন্তু ওনাকে কি করে ছেড়ে দেই বলুন? যে মামলা করেছে আমি তার সাথে বুঝে নিব। তখনই মামলা আমি করেছি। ভাইয়া, তুমি কেন মামলা করলে? ও এরার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, সেই জন্য ওকে মেরেছি। সাথে ওকে থানায়ও নিয়ে এসেছি। একে তো খারাপ কাজ করে, তার উপর আবার তোর নাম ভাঙিয়ে বদনাম করে বেড়ায়। ভাই, উনি কে? আপনার সাথে এমন করে ব্যবহার করছে কেন বলুন তো? আমি ওর কে হই তা কি তোকে বলতে হবে? ওকে ইচ্ছে পরিমাণের মারবেন। আচ্ছা, আমি দুজনের রায় শুনি, তারপর দেখি কি করা যায়। রনি খারাপ কাজ করেছে, ওকে শাস্তি দিন। ভাই, এটা আপনি কি বললেন? যা আমি বলেছি ঠিকই বলেছি, তোমার শাস্তি পাওয়ার কথা, আপনি ওকে শাস্তি দিন। কি করার, চলে আসে ওখান থেকে। পথে তো কথা বলতেই থাকে। একে একে সব কথা বলা শেষ হলে এইরা, তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হলো। কষ্ট কিসের? আরে, অপমানের কথা বললাম। তা তো একটু একটু হয়েছে। আমি থাকলে তো এইগুলোর করার সাহসই কেউ পেত না। তোমার ভাই তো ছিল। ভাইয়াকে তো তেমন করে সবাই আর চেনে না। থাক, লাগবে না চেনা। তুমি বরং আমার সাথে ঘুরতে চেও। আমার কখনো যদি ইচ্ছে হয় তাহলে চেষ্টা করব। আমার সাথে ঘুরতে যেতে সমস্যা কি হয়? তুই আমার সমবয়সী, তোর সাথে ইচ্ছে হয় না ঘুরতে? ভাইয়া তো তোমার থেকেও বড়, তাহলে ভাইয়ার সাথে কিভাবে কি? বড় বলেই তো যাচ্ছি ঘুরতে। তাছাড়া আমার যার সাথে ইচ্ছে হয় তার সাথেই ঘুরতে যাব। এতে তোর এত সমস্যা হচ্ছে কেন বল তো? আমার আর কি এমন সমস্যা হবে? আমার কোনো সমস্যা নেই। না থাকলেই ভালো। আর তুই কি এমন লোকের সাথে চলাফেরা করিস? হ্যাঁ, এরা এত খারাপ। রাজনীতি করলে দলের মধ্যে ভালো খারাপ রাখতে হয়। খারাপ লোক না রাখলে কি হয়? দেখ, অনেক কাজ আছে যা ভালো মানুষদের দিয়ে করানো সম্ভব না। সেটা আমি জানি বুঝি। আচ্ছা তাহলে তুই বাসায় যা। তুইও চল বাসার দিকে। আমার কাজ আছে, কাজ শেষ করেই চলে আসবো। ঠিক আছে ইরা, চলো তাহলে। চলে আসে বাসায়। এইদিকে আবির কাজ শেষ করে আকাশকে কল দিয়ে জানিয়ে দেয়। অন্যদিকে ওসি সাহেব, রনিকে ছেড়ে দিন। একটু আগেই তো বললেন ওকে আটকে রাখার জন্য, এখন আবার ছেড়ে দেওয়ার জন্য বলছেন? ওটা ভাইয়া ছিল বলে আমি করেছি, নয়তো করতাম না। কিন্তু আপনার ভাই যদি জেনে যায়? ওই সব বিষয়ে মাথা একদমই ঘামাবে না। যদি আমাকে জিজ্ঞেস করে তখন আমি কি বলবো? বলবেন ওদের জন্য জেলে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তাই করব। ওদের ছেড়ে দেয়। পরের দিন থানায় যখন কল দেয় ওসি হাসিবে শিখিয়ে দেওয়া কথাগুলোই বলে। সেজন্য আকাশও তেমন একটা সন্দেহ করেনি। আর রাতের বেলায় ভাই বলছেন যে যাবেন, তা এখন কি তাহলে বেরিয়ে পড়বো আমরা? হ্যাঁ, আমিও আসতেছি, চিন্তা করো না তোমরা। জি, আসুন তাহলে। কিছুক্ষণ পরে সবাই এক হয়। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাই, কোনো অসুবিধা হয়নি। যেখানে যাব চুপচাপ কাজ শেষ করেই চলে আসতে হবে, কোনো রকম ভুল করলে চলবে না। আমাদের কাজটা কি তা তো এখনো বললেন না। ওখানে একটা বাক্স আছে, আমাদের ওই বাক্সটা নিয়ে আসতে হবে। ঠিক আছে। ওরা যায়। অনেকটা সময় ধরে লড়াই করে বাক্সটা নিয়ে চলে আসে। তবে কিছু লোক মারাও যায়। ভাই এখন কি করব? যা কিছু আছে সব বের করো। বের করে ওরা আশ্চর্য হয়ে যায়, কেননা ভিতরে কিছু হাতিয়ার আর স্বর্ণ আছে। হাতিয়ারগুলো তোরা রেখে দে, আর এখান থেকে কিছু স্বর্ণ তোরা রাখ। ওদের কিছু দিয়ে বাকিটা নিয়ে চলে আসে ওখান থেকে। এনে সেগুলো বিক্রি করে টাকা ব্যাংকে রেখে দেয়। পরের দিন কি রে, কোথায় ছিলি এই 2 দিন ধরে? 2 দিন কই হইল? 2 রাত 2 দিন ছিলি না, সেই হিসেবে ওটা 2 দিনই ধরা যায়। যাকগে, সেসব কথা।
তুই একা একা ঘুরেছিস, অথচ আমাকে একবারও ঘুরতে নিয়ে গেলি না। আমি কখন ঘুরতে গেছি? আমি তো দেখেছি তোকে ঘুরতে। তুই আমাকে কোথায় দেখেছিস? ওই যে কালো গাড়ির সাথে তোর আরও কিছু বন্ধুও সাথে ছিল। আরে আমরা ঘুরতে যাইনি, শুধু আড্ডা দিচ্ছিলাম। তা তুই আমাকে একটা কথা বল, তুই ওখানে কেন গেলি? এমনিতেই ইচ্ছে হলো, সেই জন্য গিয়েছিলাম। আচ্ছা, কাল দিয়ে যাব। এখন আমি থানায় যাব। থানায় কেন? তোর সাথে যারা খারাপ ব্যবহার করেছে ওদের ঠিক কী অবস্থা করেছে তাই জানার ছিল। ওই দিন তো কল করেছিস, তখন বলেছে। বলেছিলাম তো ওদের একটু একটু মারতে, সেগুলো করেছে কিনা, কতটুকু মেরেছে সেটাই এখন দেখার ছিল। ঠিক আছে, যা তাহলে। রাতেই থানায় আসে। ওদের তো দেখতে পায়নি, সেজন্য একটু রেগে যায়। রেগে যাওয়াতে পরে সব সত্যি বলে দেয়। ওদের ঠিকানা কি আছে আপনার কাছে? যে ঠিকানা দিয়েছে তা তো মূল শহরের। সমস্যা নেই, দিন আমাকে, আমি না হয় পরে সবটা দেখে নেব। ঠিক আছে, যেমনটা আপনার ইচ্ছে। ঠিকানা নিয়ে চলে আসে। রাতের বেলায় হাসিব আর বাবাকে নিয়ে কথা বলার জন্য। এখন এই কথাগুলো আকাশ ওনাদের জানায়। আসিফ, কথাগুলো কি সত্যি? কোনো কথাগুলো? আকাশ যে কথাগুলো বলছে সেগুলো কথা বলছি। কি করব, ওরা আমার বন্ধুর ছোট ভাই। ওদের দিয়ে নির্বাচনের সময় অনেক কাজ করাই, ওরা আমাদের অনেক কাজকে আসে। তাহলে তো এমন ছেলেই আমার দরকার। বিপদে আর নির্বাচনে এরা অনেক বেশি কাজে আসে। সেজন্যই তো ওদের ছাড়িয়ে নিয়েছে। ভালো করেছিস, নিজেদের লোকদের মধ্যে ঝগড়া করার কোনো মানেই হয় না। ঠিক বলেছো বাবা। আকাশ, তাহলে এই নিয়ে আর কোনো কথাই শুনতে চাই না আমরা। কিন্তু বাবা, নিজেদের স্বার্থে আমরা ওদের এভাবে ছেড়ে দিতে পারি না। পারি আমরা এগুলো করতে, কেননা আমাদের ভালো মানুষের মুখোশ সবাই দেখেছে, কিন্তু ভেতরে ভেতরে আমরা ঠিক কীরকম আছি তা কেউ দেখে না। সেজন্য সবাইকে আমরা তা দেখাই না। ওরা ইরার সাথে করলো, কয়েকটা দিন পরেও তো অন্য কাউকেও ছাড় দিবে না। অন্যদিক করলেও এই দিকে আর করতে আসবে না। তাছাড়া ভাইয়া, তোমার এ বিষয়ে মাথা না ঘামানো ভালো মনে করি আমি। বাবা, তুমিও কি তাই মনে করো? আমি আমি কি মনে করেছি আর কি মনে করতে পারি তা এখন তোমাদের নাই বলি। আসিফ যা বলেছে ঠিক বলেছে। আমি দ্বিতীয়বার আর এইসব কথা শুনতে চাই না কোনোভাবেই। ঠিক আছে, তোমরা দুজন যখন এমনি এরকম কথা বলছো তখন আর আমি কোনো কিছু নাই বলি। তাহলে বাবা চলো, কাজ আছে আমাদের। ওরা তো চলে যায়। তবে আড়াল থেকে সব কথাই ইরা শুনেছিল। সবটা শোনার পরে ফুপা হঠাৎ এত চেঞ্জ হয়ে গেল কেন? সেই সব আমি নিজেই জানি না, কেন এরকম হলো বুঝতে পারছি না। আচ্ছা হাসিব, কোনো কিছু করেনি তো? তেমন কোনো কিছু করতে চাইবেও না। যাই হোক, ওরা ওদের মতো করে চলতে থাকুক। তা তুই যাবি কবে? আমি আবার কোথায় যাব? কেন, তোদের বাসায়? বুঝলাম না, আমাকে দেখি তাড়িয়ে দিতে চাইছিস? আরে ভুল বুঝিস না, ব্যাপারটা আসলে তেমন না। তাহলে ব্যাপারটা ঠিক কী রকম আমাকে একটু বল, আমিও শুনি। আসলে শহরের আমার 3-4 দিনের কাজ আছে, সেই জন্য তুই যেতে চাইলে ভাবলাম তোকেও নিয়ে যাইতাম। ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি। ঠিক আছে, চল তাহলে, কালকেই আমরা রওনা দেই। আচ্ছা, তাহলে বাবা মা আর হাসিবের সাথে কথা বলে নে। বলবি আমি তোকে দিয়ে আসতে যাব, সাথে থাকবো কিছুদিন। ঠিক আছে, তাই হবে। বিষয়টা ইরা ওর ফুপা ফুপিকে জানায়। হাসিব তো শুনে উল্টো রেগে যায়। কি দরকার তোর যাওয়ার? ও না আসলে আমার সাথে আর কে যাবে? কি আবার আমি যাব? তার কোনো দরকার নেই। কেন বাবা? ফুপা যখন মানা করতেছে, তখন আমার হিসেবে তোর না যাওয়াটাই ভালো হবে। ভালো খারাপ এত কিছু আমি বুঝি না। আমি তোর সাথে আসবো মানে আসবো। হাসিব, তোকে যে 3টা কাজ দিয়েছি সেগুলো করতে হবে। তাছাড়া কালকে তোর মিটিং, আগামী 5 দিন তো তুই সময়ও পাবি না। তাছাড়া তুই ইরাকে পৌঁছে দিয়ে আসার মতো সময়ও পাবি না। সমস্যা কি, রাতে দিয়ে আসবো। আমি তো রাতে যাব না। রাতে গেলে কি হয়? ঘুম মেরে যাওয়ার কোনো দরকারই নেই আমার। একবার তোকে বিয়ে করি আমি,
তারপর রাতে তোর ঘুম কি করে হারাম করতে হয় সেটা আমি অনেক ভালো করেই জানি। কি রে, কি ভাবছিস? তা তুই যে ভাইয়ার সাথে যেতে চাচ্ছিস, এতে কি কি হতে পারে তোর কোনো আইডিয়া আছে তোর? আকাশ যাবে আমার সাথে, 3-4 দিন থাকতেও পারবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝছি না, তুই ভাইয়াকে বারবার তোদের বাড়িতে কেন নিয়ে যাস? তো তুইও চল, তোকে কে মানা করলো? তুই তো বললি রাতে যাবি না। রাতে যাব না বলেছি, বলেই তো যাব না, নয়তো অনেক আগেই তোকে বলতাম। যাই হোক, এখন চাইলে আয়। ঠিক আছে, আমি আসবো। কখন আসতে হবে বল? আসিফ, তোর মাথা কি ঠিক আছে? তোকে বললাম না তোর অনেক কাজ, চলে গেলে সে কাজগুলো কে করবে বল? আর কত কাজ করব আমি? তোকে যে চেয়ারম্যান হতে হবে সেটা কি তুই ভুলে গেলি? কিন্তু এখন থেকে কি কাজ করে যেতে হবে? একটা বছর কষ্ট করে যা, তাহলে দেখবি বাকি বছরগুলো আরাম করেই যেতে পারবি। ঠিক আছে আব্বু, এরা তুই তাহলে ভাইয়ার সাথে যা, আমি বরং কিছুটা সময় পেলেই চলে আসবো বেড়াতে। ঠিক আছে, তোর যেমনটা ইচ্ছে। পরের দিন আকাশকে নিয়ে চলে আসে ওদের বাসায়, ফ্রেশ হয়ে নেয়। এর ভিতরে আকাশ রনি আর ওর বন্ধুদের তো খোঁজ খবর নিয়ে নেয়, সেজন্য রাতের বেলায়। ওই কোথায় যাচ্ছিস এত রাতে? বাহিরে একটু কাজ আছে। আমাকেও নিয়ে চল, তুই কেন আসবি? তোর সাথে ঘুরবো রাস্তায়। তোকে কে বলল আমি ঘুরতে যাচ্ছি? তাহলে কেন যাচ্ছিস শুনি? আমি কিছু কাজে যাচ্ছি, রাতে মনে হয় না ফিরবো আমি। সকালে দেখা হবে। রাতে বের হয় আবির আর আরও কিছু লোক নিয়ে চলে আসে রনির বাসায়। তবে আকাশ পুরোই ছদ্মবেশ ধারণ করে আছে, যেন রনির পরিবার না চিনে, নয়তো অনেক বড় বিপদ হয়ে যাবে আকাশের। বাসায় এসে রনির রুমে ঢুকে পড়ে। আপনারা কারা, এখানে কেন এসেছেন? কেন এসেছি তা তোর না জানলেও চলবে ভাই, আপনি বাকি কথা শেষ করুন। তোর বাকি বন্ধুদের কল দিয়ে বল তুই ওদের সাথে দেখা করবি, ওদের আসতে বল, যেখানে তোরা আড্ডা দিস সব সময়। রনি ভয়ে ওদের কল করে বলে আসার জন্য। 30 মিনিটের মধ্যে ওরা সে জায়গায় চলে আসে। আকাশ রনি আর বাকিদের নিয়ে সেদিকে আসতে থাকে, ওখানে এসে পৌঁছায়। ওরা তো এসে গেছে, এবার তো আমাকে ছেড়ে দিন। তোকে ছেড়ে দেব, তবে অন্যভাবে। সেটা কীরকম? আবির, ওখানে যারা আছে সবাইকে বন্দি করে আমাদের আস্তানায় নিয়ে চলো, তবে চোখ বেঁধে দিবে কিন্তু। ঠিক আছে ভাই। 1 ঘন্টার ভিতরে সবাইকে নিয়ে আস্থানে আসে। এসে দেখে 5 জন ডক্টর সেখানে উপস্থিত, আর তাদেরও চোখ বেঁধে আনা হয়েছে। আপনাদের এখানে আনার কিছু কারণ আছে। কি কারণ ভাই, সেটা তো আমারও জানার দরকার। ওদের সবার একটা করে পা কেটে নাও, পা কেন কাটবেন? যেন তোরা লাঠি ছাড়া হাঁটতে না পারিস। আমাদের কি দোষ? তোদের কি মনে হয় তোদের কোনো দোষ ছাড়াই আমি তুলে এনেছি? আনতেও তো পারেন। দেখ, চেয়ে তো ছিলাম তোদের নিচেরটা কেটে দিব, পরে ভাবলাম না এটা তোদের ভবিষ্যতে কাজে আসবে। তাহলে পা ছাড়া আমরা চলবো কি করে? তোদের চলার কোনো দরকার নেই, তোদের যে প্রাণে মেরে ফেলেছি না, সেটা তো 7 কপালের ভাগ্য, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি, তাও আমাদের এত বড় ক্ষতি করবেন না। কিছু তো একটা ক্ষতি তোদের করতেই হবে, নয়তো আমার শান্তি হবে না। সেই জন্য ডক্টর নিয়ে এসেছি, ওনারা অনেক আরামের সাথে তোদের একটা করে পা আলাদা করে নেবে, এতে তোদের কষ্টও হবে না। আমার লোকজন তোদের সবার ঠিকানায় পৌঁছে দিবে, সেই নিয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না। না, আমরা পা হারাতে চাই না। তাহলে মেশিনটাই কেটে নেই। এই না, তা করবেন না। পা না থাকলেও চলতে পারবো, ভালো হবে, কিন্তু ওটা না থাকলে তো কখনো বিয়ে করে বউ রাখতে পারবো না। সেটা তোদের খুশি, তোরা নিজেরাই ঠিক কর। রনি আর ওর বন্ধুরা বুঝতে পারছে না কি করবে। এরই ভিতরে ওদের অজ্ঞান করে নেওয়া হয়, তারপর ওদের একটা একটা করে পা আলাদা করা হয়। তবে অজ্ঞান করার আগে ওদের ঠিকানা আর মোবাইল নাম্বার লিখে রাখা হয়। সব কাজ শেষ। তোরা এদের ঠিকানায় এদের পৌঁছে দে, আমি ডক্টরদের ওদের ঠিকানায় পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে ভাই, তাই হবে। যে ভাবা সেই কাজ ওদের ঠিকানা পৌঁছে দেয়। এরা তো ওদের ফল ভোগ করতেছে, এবার দেখি না সামনে কি হয়। সবাইকে সবার ঠিকানায় পৌঁছে দেয় রাতের ভিতরে। সকালবেলায় হাসিবের কাছে কল আসে। দোস্ত, একটা সর্বনাশ হয়ে গেছে তো। কেন, কি হয়েছে আবার? রনির একটা পা কে বা কারা কেটে দিয়েছে। কি বলছিস এসব? আমি ঠিকই বলেছি, শুধু ওর না, ওর বন্ধু সহ আরো 4 জনের।
কিন্তু কে বা কারা এই কাজ করেছে তা কি জানা গেছে? থানায় তো মামলা করে এসেছি, এমপি মন্ত্রী সবাইকে তো জানিয়েছে এই বিষয়ে। তারা কি বললো? বললো তো যত তাড়াতাড়ি পারবে ওদের যে এই অবস্থা করেছে তাকে ওরা ধরবে। আচ্ছা, ওদের খেয়াল রাখিস। আচ্ছা, ওরা কি তোর শহরে এসে কোনো ঝামেলা করেছে নাকি? কই না তো, তেমন কোনো ঝামেলা তো করেনি। তাহলে ওদের সাথে এমনটা করলো কে, সেটাই তো আমি কোনোভাবে বুঝতে পারছি না। এখানে কারোর সাহস নেই ওদের এই অবস্থা করবে। বাইরের কেউ তো হবে। হতেই পারে, কিন্তু সে কে এখন সেটাই দেখার বাকি আমাদের। আচ্ছা, খোঁজ নিয়ে দেখ। এখানে হলে তো আমি তুড়ি মেরে সব খোঁজ খবর নিয়ে ফেলতাম। আচ্ছা, আমি রাখি। এবার এরা তো যে যার মতো কাজ করতে থাকে। আকাশও ইরাদের বাসায় কয়েকটা দিন থেকে এবার রওনা দিবে ওর শহরে। যাই রে আমি, তুই তাহলে সময় করে যাস একবার। সমস্যা নেই, ওকে আমি পাঠিয়ে দিব। ঠিক আছে মামা, আসি তাহলে। ওই, তুইও ভালো থাকিস। ওটা নিয়ে চিন্তা করিস না। চলে আসে ওর শহরে, এসে দেখে হাসিব তো অনেক ব্যস্ত কাজ নিয়ে। মা, একটা কথা বলার ছিল। বল, কি কথা? আচ্ছা বাবা, আমার থেকেও হাসিবকে এত ভালোবাসে কেন বলো তো? তোকে আবার এই কথা কে বলল? সব কথা বলতে হয় না, তাছাড়া দেখছো না সব কিছুতে বাবা ওকেই নিয়ে যায়। কি করব বল, তুই তো গ্যাঞ্জাম আর ঝামেলা, সাথে লোকজনের মাঝে যেতে চাস না, তাহলে তোকে কিভাবে সব জায়গায় নিয়ে যাবে তুই বল। আচ্ছা, আমি কি ছোটবেলা থেকে এরকম হ্যাবলা, নাকি বড় হওয়ার পরে হয়েছি? তুই হ্যাবলা না, বুঝতে পেরেছিস? হয়তো লোকজনের সাথে মিশিস না, তাই বলে তোকে হ্যাবলা কেন বলবে? না মানে, আমার মনে হলো। সকালবেলায় হাসিব সহ সবাই নাস্তা করতেছে তখন। বাবা, আমাকে তো চেয়ারম্যান বানাবে। তা ভাইয়া কি সারা জীবন এরকম বলদ হয়ে যাবে, নাকি ভাইয়াকে কিছুটা চালাকও বানাবে? ও আর কবে চালাক হবে বল? কিন্তু ভাইয়া তো কোনো একটা দায়িত্ব পালন করার অনেক বেশি দরকার। আকাশ, তোর কোনো প্ল্যান আছে কি? আমার আবার কিসের প্ল্যান থাকবে? এই যে ভবিষ্যতে তুই কি করবি এইগুলো নিয়ে? আমার তো ইচ্ছে আছে মন্ত্রী হওয়ার। কথাটা শুনে আকাশের বাবা আর হাসিব তো হাসতে থাকে। দুজনেই ব্যাপারটা হেসে উড়িয়ে দেয়, কেননা তারা জানে আকাশ অনেকটা বলদ ওদের মেম্বারের জন্য দাঁড় করালে সেটাও জয় হবে না, যদিও হয় ওর বাবার পাওয়ারের হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই মন্ত্রী হবি, আমার কোনো আপত্তি নেই। হাসিব, তোর কোনো আপত্তি আছে? না বাবা, আমারও আপত্তি নেই। দেখলি তো, হাসিবেরও কোনো আপত্তি নেই। তবে তোর যদি কোনো সাহায্য লাগে আমাকে সরাসরি বলতে পারিস। আমি তোর বাবা হিসেবে তোকে অবশ্যই সাপোর্ট করব। চিন্তা করো না ভাই, আমি ওই সাহায্য করব। এরই মধ্যে রনি আর বাকিদের এমন পরিস্থিতি, হাসিব চাইলেও কিছু করতে পারছে না। এরই মধ্যে তোকে একটা কথা বলার ছিল। কি কথা বাবা? আমি আজকে হাসিবকে নিয়ে শহরে যাব, সেজন্য তুই এই দিকটা সামলে নিস কয়েকটা দিন। ঠিক আছে বাবা। যদি কোনো সমস্যা হয় আমাকে কিন্তু জানাতে ভুলবি না। না বাবা, ও আমি সামলে নিব। পরের দিন শাহজাহান, চেয়ারম্যান আর হাসিব চলে আসে ইরাদের বাসায়। কেমন আছেন আপনি? আর হাবিব, তোমার কি খবর? তোমার তো দেখাই পাওয়া যায় না। মামা আর বলো না, সামনের বার তো আমি চেয়ারম্যান পদে দাঁড়াবো, সেই জন্য প্রিপারেশন নিতে হচ্ছে এখন থেকেই। তা যা বলেছ, তা এসেছো যখন, তখন কয়েকটা দিন থাকতে হবে। মামা, 2-3 দিনের বেশি থাকতে পারবো না। এসেছি 3টা কাজ করতে, সেগুলো শেষ হোক। বাড়তি আরও কয়েকটা দিন থাকো। এলাকার দিকেও তো খেয়াল রাখতে হবে। আকাশ তো আছে। ওর ভরসায় যদি কোনো কিছু রাখি তাহলে সেটা কখনো করা হবে না। এখন তাহলে কি করতে চাও? আপাতত আমরা 3 দিন থাকি, তারপর দেখা যাক কি হয়। আচ্ছা, উপরে যান তাহলে। মামা, ইরা কোথায়? ওকে তো দেখছি না। ও তো ভার্সিটিতে গেছে। আমরা আজকে আসবো, তাও ওকে যেতে হলো। তোমরা তো এসে আর চলে যাচ্ছ না, এখন দেখা না হলো বিকালে তো দেখা হবেই। এটা ঠিক বলেছো, তাহলে যা, এখন উপরে গিয়ে রেস্ট নিয়ে। হাসিব, যাও তাহলে উপরে। উপরে এসে ইরা রুম খোলার চেষ্টা করে, কিন্তু রুম কিছুতেই খুলতেছে না, কেননা ইরা যাওয়ার সময় তালা মেরে দিয়ে যায়। কেননা হাসিব ওর রুমে আসবে ইরার অনুপস্থিতিতে, তা মোটো ভালো লাগে না, সেজন্য রুম লক করে যায়। রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। হাসিব, দাঁড়িয়ে আছো কেন? মামি, রুম তো লক করা। লক কেন করা থাকবে? ওই যে খুলছি, তাও পারছি না। আচ্ছা,
গেস্ট রুমে যাও। চলে যায় ওখানে রেস্ট নিতে থাকে। এইদিকে আকাশ ওর বাবার অফিসে আসে, যদিও এসে দেখতে থাকে কিভাবে কি চলতেছে। তখন ওখানে কিছু লোকের সাথে কথা বলতে থাকে। ওই সময়ে কোনো সমস্যা থাকলে বলুন। তেমন কোনো সমস্যা তো নেই, তবে সমস্যাটা অনেক জটিল। জটিল বলতে কি রকম? এই ছেলেটা ওই মেয়েকে ধর্ষণ করেছে। তাহলে ওকে পুলিশে কেন না দিয়ে এখানে নিয়ে এসেছেন? বর্তমানে আইনের কথা তো জানোই, থানায় নেওয়ার কিছুক্ষণ পরেই তো টাকা খেয়ে ছেড়ে দিবে। আচ্ছা, আমি থানায় বলে দিব। অলরেডি থানা থেকে টাকা খেয়ে ওকে ছেড়েও দিয়েছে। পরে আমরা ওকে আবার ধরে নিয়ে আসি। ভেবেছিলাম তোমার বাবা আছে, কিন্তু এসে শুনি উনি নেই। বাবা রাস্তার কিছু কাজে শহরে গেছে। এখন এদের বিচার করবে কে? একটা মেয়ের সাথে এরকমটা করেছে, তার কি কোনো বিচার হবে না? ওই ছেলের বাবার তো একজন ব্যবসায়ী। একটা কাজ করুন, ওর বাবাকে এখানে উপস্থিত হতে বলুন, তারপর ওর বাবার সামনেই বিচার হবে। 1 ঘন্টার মধ্যে ওই ছেলের বাবা চলে আসে। কি হয়েছে? আমার ছেলেকে এখানে কেন ধরে আনা হয়েছে? আপনার ছেলে এই মেয়েকে ধর্ষণ করেছে, সেই জন্য ওর বিচার করব। পুলিশ তো বলল ওর কোনো দোষ নেই। তাহলে আমার ছেলেকে এখানে নিয়ে আসার কোনো মানে হয় কি? সেটাই তো বাবা। দেখুন, আপনি এই মেয়ের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন, সাথে আপনার ছেলের 10 বছরের জেল। যদি মেয়েটির পর্যাপ্ত বয়স হতো তাহলে আপনার ছেলের কাছে ওকে বিয়ে দিতাম। মেয়েটি সবেমাত্র 12 বছর, সেজন্য 10 বছর পরে জেল থেকে বের হওয়ার পরে যদি মেয়েটি চায় আপনার ছেলেকে বিয়ে করতে, তাহলে বিয়ে করিয়ে দিব। যদিও না চায় তাহলে আর হবে না। যদি টাকা না দিই? তাহলে সরাসরি ওকে মেরে ফেলার জন্য আমি ওনাদের বলে দিব। আমি তোমার ওই বিচার মানি না। বিচার মানতে অসুবিধা কোথায়? আমি জরিমানাও দিব, আবার আমার ছেলে জেলও খাটবে, আবার ওই মেয়েকে বিয়েও করতে হবে। এটা তো সবই আমার বিপক্ষে। দোষ আপনার ছেলে করেছে, আবার রায়ও আপনার মতো করে চাচ্ছেন, তা তো হবে না। আচ্ছা, আমি 5 লাখ দেব। আমার ছেলেকে জেল খাটতে হবে না। যখন ওই মেয়ের 18 বছর পূর্ণ হবে তখন ওর সাথেই বিয়ে দেব। সত্য আমরা মারি। কেন? এখানে দোষের কি আছে? ওর 18 হতে আরও 6 বছর লাগবে। যদি এর ভিতরে আপনার ছেলে আবারও ঝামেলা করে বা বিদেশে গিয়ে আর না আসে, তখন কি করব? এমনটা কেন করব? কিন্তু আমি তা জানি না। করতে কতক্ষণ? আচ্ছা, আপনার শর্তই মানব, তবে আপনাদের ওকে 5 লাখের পাশাপাশি আপনাদের বাড়িসহ জায়গায় ওই মেয়ের নামে লিখে দিতে হবে, গ্যারান্টি হিসেবে। যখন আপনার ছেলে ওকে বিয়ে করবে তখন অর্ধেক আপনাদের ফিরিয়ে দেওয়া হবে। যদি ওর প্রতি তখন কোনো অবিচার করা হয় তখন পুরো বাড়িটা হারাবেন। তবে এই 6 বছর আপনার ছেলে কিন্তু বাইরে তেমন একটা যেতে পারবে না। বাড়িতে ওর জন্য আলাদা রুম বানাবেন, ওখানে থাকবে। গ্রামে ওর বের হতে পারবে না। এতে তো আমি পাগল হয়ে যাব। তোমার জন্য নির্দিষ্ট একটা সীমানা করে দিব, তার ভিতরে থাকবে তুমি। এরপর পুরো গ্রামকে সাক্ষী রেখে কাগজে কলমে সব লিখে সাইন করে নেয় এবং যা যা দরকার সব নগদে করে নেয়। যদিও মেয়েটার পর্যাপ্ত বয়স থাকতো তাহলে বিয়ে আর জরিমানা করা হতো। শুধু মেয়েটার বয়স না থাকায় আর কোনো কিছুই করা হলো না ঠিক মতো। তাও যতটুকু শাস্তি দেওয়ার দিয়েছে, এর চেয়ে ভালো কোনো উপায় কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দিকের বিচার শেষে সবাই খুশি। এবার শহরে ফিরে আসি। এরা ওর রুমে যায়, তখন ওর মা আসে। ইরা, তুই দরজা কেন লক করলি? হাসিব যেন রুমে আসতে না পারে। আকাশকে তো তুই ঠিকই আসতে দিস। আকাশের সাথে তুমি হাসিবের তুলনা করলে মা? তুলনা না, ওরা তোর ফুফাতো ভাই। একজনের জন্য দরজা খোলা, আরেকজনের জন্য দরজা বন্ধ, এটা তো খারাপ দেখায় অনেক। এত কিছু আমি জানি না। আমার রুমে কাউকে আসতে হবে না। আসতে বল, হাসিব আর তোর ফুফা শুনতে পাবে। আরে কোনো কিছুই হবে না। তাছাড়া আকাশ কোথায় আর হাসিব কোথায়? আচ্ছা, কিছুক্ষণ পরে নিচে নেমে কথা বলিস ওনাদের সাথে। 1 ঘন্টা পরে নিচে নামে আর সবার সাথে কথা বলতে থাকে। ইরা, তুই দরজা কেন লক করে রেখেছিস? এটা কি ধরনের কথা? আমার রুমের দরজা আমি লক করব, এতে তোকে বলার কি আছে? তারপরেও এখানে তো বাইরের কেউ আর আসে না। দেখ, একটা মেয়ের জন্য তার রুম আটকে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কিরে, ঝগড়া শুরু হয়ে গেল? ও এসেই শুরু করে দিয়েছে। আচ্ছা হাসিব, চলো আমরা একটু বের হই। ইরা তুইও চল। ও কেন বের হবে? আমরা তো যাব কাজ করতে। ঠিক আছে চলো। এবার যাওয়ার পরে ইরা ওর রুমে এসে আকাশকে কল দিয়ে কথা বলতে থাকে। তখন দুপুরের ওই ঘটনাও বলে। কিছুক্ষণ পরে আজকর কল দেয় শাহজাহান চেয়ারম্যানকে। কেমন আছেন আর কোথায় এখন? আমি তো শহরে এলাম একটু রাস্তার কাজে। তা আমাদের শহরের খবর কি জানেন? কি হয়েছে আবার? পুরো ঘটনা বলে, যা শাহজাহান চেয়ারম্যান আর হাসিব দুজনেই শুনতে থাকে। শোনা হলে তুমি ব্যাপারটা আমাকে কেন আগে জানালে না? জানানোর সময় তো দেয়নি। এখন কি করা যায়? আমার ছেলেকে কখনোই ওই মেয়ের সাথে বিয়ে করাবো না। একটা কাজ করো, তোমার ছেলেকে বিদেশ পাঠিয়ে দাও। ওকে বলবে দেশে আসার আর দরকার নেই। তাছাড়া ওর মামা তো ওখানেই থাকে। ওকে ছাড়া ও তোমার এখানে থাকতে পারবে। তোমার বড় ছেলে তো আছেই। কিন্তু আমার বাড়ি তো লিখে নিয়েছে। ওরকম আরেকটা বাড়ি করতে তোমার কাছে কোনো ব্যাপার নাকি? তোমার দরকার ছেলে, সেটাই তুমি করো। ঠিক আছে, তবে আপনার ছেলেকে সাবধান করে দিন। ও মানুষ দেখে বিচার করছে না। এরকম হতে থাকলে তো আপনি একটা সময় আর কাউকেই পাবেন না। বুঝতে পেরেছি। তোমার ওকে গোপনে বিদেশ পাঠিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। ঠিক আছে, তাই করব। কথা শেষ হলে আকাশকে কল দেয়। তবে ও নিজে থেকে অনেক কথাই বলতে থাকে। সবটা বলে কল কেটে দেয়। তোমার বড় ছেলের কাণ্ড শুনলে তো? সবাই তো শুনলাম। আজকের আঙ্কেল নির্বাচন অনেক টাকা দিয়ে আমাদের সাহায্য করে, আর তোমার ছেলে এইসব কি করে বেড়াচ্ছে? এতে তো শহরে যাদের টাকা আছে তাদের সাথে ও আমাদের শত্রুতা লাগিয়ে দিবে। বাড়িতে গিয়ে দেখবো। কালকে সব কিছু তাহলে তৈরি করে নিই। হ্যাঁ সেটাই করো। সাথে ওকে বলে দাও আগ বাড়িয়ে এইসব কাজ যেন আর না করে। ঠিক আছে, সকালে বলে দেব সব কথা। এখন তাহলে চল। এনারা নিজেদের বাকি কথাগুলো শেষ করে রাতে চলে আসে। সকালবেলায় বেরিয়ে পড়ে। এভাবেই 3 দিনে কাজ করা হয়ে যায়। তারপর বাবা তুমি চাও আমি আরো 2টা দিন থেকে তারপর না হয় আসবো? ঠিক আছে, থাক তাহলে। উনি তো চলে আসে সকালে। ইরাও ভার্সিটিতে, সেজন্য হাসিব আশেপাশে পার্কে এসে ঘোরাঘুরি করতে থাকে। দুপুরের দিকে শাহজাহান চেয়ারম্যান বাড়িতে আসে। কাজকর্ম কেমন চলতেছে? এই তো বাবা, অনেক ভালো চলতেছে। তুমি যা করতেছো তা কি ঠিক করতেছো? আমি আবার কি করেছি? তোমার কি এমন করার দরকার ছিল? আজগরের সাথে এরকম ব্যবহার আর এমন বিচার করার? এছাড়া এছাড়া আর কি বলবো বলো? করার মতো তো আরো অনেক কিছুই ছিল, তার তো করলে না। এছাড়া আর কি করব বলো? দেখো বাবা, যদি আজিজ ওই মেয়েকে বিয়ে না করে তাহলে আজগর আঙ্কেলের বাড়ি ওদের হয়ে যাবে। এটাই আমার মনে হয় ভালো হবে অনেক বেশি। কিন্তু এত করে আজগরের সাথে আমাদের সম্পর্ক তো খারাপ হয়ে গেল। কোনো কিছুই হবে না। তাছাড়া অপরাধীর বিচার করলে এলাকার মানুষ খুশি হয়। তুমি একজনের মন রক্ষা করতে গিয়ে বাকিদের মনে তো কষ্ট দিতে পারো না। আচ্ছা, আমি বাকিটা দেখে নিব। হাসিব কোথায়? ওকে তো দেখছি না। ও কয়েকটা দিন ওখানে। কিছুক্ষণ পরে ইরাকে কল দিয়ে জানিয়ে দেয় বিষয়টা। সেজন্য ইরা বিকেলে আসে বাসায়। তখনই কিরে তোর আজকে এত দেরি হলো কেন? ক্লাস ছিল, সাথে আড্ডা দিলাম। তুই কি জানিস না আমি যেখানে আছি? কই, আমাকে তো কেউ এগুলো বলেনি। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আড্ডা দিব। অনেক ক্লান্ত, ঘুমাবো আমি। আচ্ছা তাহলে রাতে আড্ডা হবে। সন্ধ্যার পরে ঘুমিয়ে 9টায় ওঠে। হাসিব তো আড্ডা দিবে বলে অপেক্ষা করতে থাকে, কিন্তু ইরার বের হওয়ার কোনো নামই নেই। হাসিব আসা দেখে ইরা বই নিয়ে বসে যায় পড়ার জন্য, তাই আর কিছু বলেনি। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে আকাশ আবিরকে কল দেয়। ভাই, ওই কাজটা করা কি ঠিক হবে? আজগরের কাছে অনেক টাকা, 20 লাখ টাকা দেওয়া ওর কাছে কোনো ব্যাপারই না। তাহলে আজ কি যাচ্ছে? আজ না, কাল। কেননা কালকে টাকা উঠাবে, সেজন্য বাসায় হামলা করবি। ঠিক আছে ভাই, তাই হবে। টাকা উঠিয়ে যখন বাসায় আসে তখন আবিরও এসে হামলা করে। ওই তোদের সাহস তো কম না? আমাদের সাহস একটু বরাবরই বেশি। তোরা জানিস না কার বাড়িতে তোরা হামলা করছিস? আমাদের দরকার টাকা। কার বাড়ি সেটা বড় কথা না। টাকা দে, নয়তো জান দে, বাকিটা তোদের ইচ্ছে। বাবা টাকা দিয়ে দাও, এ অবস্থায় আমরা মারা যেতে চাই না।
এই তো ভালো ছেলে। সব তুই হারামির জন্যই হয়েছে। তোকে বাঁচাতে 5 লক্ষ গেল, এখন আবার তোকে বাইরে পাঠাতেও 20 লক্ষ যাচ্ছে। তোকে তো ইচ্ছে করছে ওদের হাতেই তুলে দেই। বাবা, তুমি আমার সাথে এমনটা করতে পারবে? ইচ্ছে তো করছে তাই করি, কিন্তু কি করব, নিজের সন্তান বলে সেটা আর পাচ্ছি না। ওই তোদের পারিবারিক ড্রামা দেখার কোনো ইচ্ছে নেই আমার। কিছু কম রাখো। ওই বেটা, আমি কি এখানে ভিক্ষে করতে আসছি? এই না দিচ্ছি। টাকা দিয়ে দেয়। সে টাকা নিয়ে চলে আসে। এসে আকাশ ওর লোকেদেরকে সে টাকাগুলো দিয়ে দেয়। একটা তথ্য পেয়েছি। কি তথ্য বল? আজকাল তোর ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দিতে যাচ্ছে। আচ্ছা, পাঠাচ্ছি ওকে। একেবারেই সোজা ওকে উপরে পাঠিয়ে দিব আমি। কে আপনার ইচ্ছে ভাই? আমি এই বিষয়ে কোনো কথা নাই বলি। আজকর শাহজাহান চেয়ারম্যানকে বিষয়টা জানায়। উনি ওই থানায় জানিয়ে দেয় যেন সব কিছু সুন্দরভাবে অপরাধীদের ধরার চেষ্টা করে। এদিকে সকালবেলায় ইরা বের হবে, তখনই হাসিব এসে পথ আটকায়। কোথায় যাচ্ছিস? বখাটেদের মতো এভাবে পথ আটকে কেন দাঁড়িয়ে আছিস? তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা তাড়াতাড়ি বল, আমাকে ক্লাসে যেতে হবে, দেরি হয়ে যাবে পরে। আমি কোথায় তোর জন্য থেকে গেলাম এখানে, আর তুই কিনা সারাক্ষণ আমাকে এড়িয়ে চলে যাচ্ছিস। আমার কাজ থাকলে আমি কি সারাক্ষণ আড্ডা দিব নাকি? আচ্ছা চল, আমিও যাব তোর সাথে। আমার সাথে কোথায় যাবি? তোর ভার্সিটিতে যাব। তোর সেখানে কাজ কি? তুই যখন ফ্রি হবি তখন আড্ডা দিব। এরা তো চাইছে না, কিন্তু ওর মা বলাতে হাসিব এক প্রকার নিতে বাধ্য হয়। তবে এরা ওর সব বান্ধবীদের জানিয়ে দেয় হাসিবের কথা, যেন ওর সাথে ভালো কথা না বলে, একটু কড়া কড়া কথা বলে। সব কিছু সেট করা শেষে হাসিবকে বাহিরে রেখে 2টা ক্লাস শেষ করে বের হয় ওর বান্ধবীদের নিয়ে এবং চলে আসে হাসিবের কাছে। এত লেট করলি কেন? 2টা ক্লাস শেষ করলাম, বাকি আরও আছে। তুই কতক্ষণ আর একা থাকবি, তাই ওদের নিয়ে চলে আসলাম। অনেক ভালো কাজ করেছিস তুই। পরিচয় হয়ে নে, ও আমার ফুফাতো ভাই আর তোদেরও ভাই। আমি ওদের ভাই না মানলাম, কিন্তু তোমার ভাই কি করেই হয়। তুই তো আমার ভাই লাগোস। দেখ, আমাকে ভাই বলে ডাকছিস না, শুনতে ভালো লাগে না। ভাইকে ভাই বললেই তো ডাকবো। যাই হোক, চল কিছু খেয়ে নেই। চল, আমারও ক্ষুধা লাগছে অনেক বেশি। ওরা খেতে খেতে আরও কিছু সময় ধরে গল্প করতে থাকে। ঠিক সেই সময় কিছু ছেলে ও আসে। ওই, কে রে তুই? আমি কে তা জেনে তোদের কি কাজ? তুই কি জানিস আমি কে? তোকে দেখে তো বখাটে মনে হচ্ছে। তুই তো নিজে বকাটে, ইয়াবা, নিশা তুইও তো করিস। আমি এগুলো খাই, তা তোকে কে বলল? আমি খাই বলে তো আর কেউ খায় কি না সেটাও জানি। দেখ, তোর সাথে আমি এ বিষয়ে কথা বলতে চাই না। তুই এখানে কেন এসেছিস সেটা আমাকে বল। তুই ইরার সাথে বসে আছিস কেন? আমি ওর থেকে অনেকটা দূরে। আমার সাথে চালাকি করবি না। একদম গলা নামিয়ে কথা বল। আমি ভার্সিটির একজন নেতা। আমার কথায় 20 থেকে 30 জন মানুষ চলে আসবে তোকে মারতে। ব্যাস এতটুকু। তোর কথায় কে আসবে? তুই যার পাওয়ারে এত কিছু করছিস সে নিজেই চলে আসবে। ও তাই নাকি? তুই কি এখানে মজা নিচ্ছিস? আচ্ছা, তোদের নেতার নাম বল আমাকে। বিকি নেতার নাম বলে। আকাশ কল ও করে। কথা বলে বিকির হাতে মোবাইল দেয়। কথা শেষ করে ভয়ে হাসিবের হাতে মোবাইল দেয়। এখন বল, ইরার পিছনে এরকম করে লেগে আছিস কেন? আমি ওনাকে পছন্দ করি। শুনেই বিকিকে 2টা থাপ্পড় দেয়। বেচারা চাইলেও কিছু করতে পারছে না, সেজন্য চুপচাপ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এরপর থেকে যেন তোকে ইরার আশেপাশেও না দেখি, বুঝতে পেরেছিস? জি, বুঝতে পেরেছি। যা এখান থেকে, তোকে যেন চোখের সামনেও না দেখি আমি। চলে যায় বিকি। ইরার বান্ধবীগুলো বিকির জ্বালায় অতিষ্ঠ হয়ে যায় এই কতগুলো মাস ধরে। এবার যদি একটু শান্তি মিলে ওদের। ইরা, তুমি আমাকে ব্যাপারটা আগে বলতে পারতে, তাহলে তো ওকে আমি আরো আগেই সাইজ করে ফেলতাম। এর আগেও আকাশ ওদের মেরেছে, তারপরও ওদের শিক্ষা হয়নি। আর বলদ ভাইটা ওদের মেরেছিল? হ্যাঁ, সামান্য মেরেছিল। তাছাড়া ওকে বলদ কেন বলো? হয়তো তোর মতো এতটা চালাক না। দেখ, দুনিয়ার চালাক না হলে টিকা যায় না, কিন্তু বড় ভাইয়ের কথা বাদই দিলাম, ওকে দিয়ে কিছুই হবে না। আর 1টা বছর পরেই আমি চেয়ারম্যান হয়ে যাব, কিন্তু ও যে বোকা, সেই বোকাই রয়ে যাবে। না কোনো কিছু করতে পারবে আর না কোনো কিছু সইতে পারবে। বড় ভাইকে নিয়ে কেউ এসব কথা বলে? না বলতে চাইলেও বলতে হচ্ছে। আমি কেমন করে ওদের সোজা করে দিলাম?
আসলে ওরা অনেক বেশি সোজা হয়ে গেছে। আচ্ছা চল এখন বাসায় যাই, আমি এমনিতে কাল চলে যাব। ঠিক আছে, যেমনটা তোর ইচ্ছে হয়। পরের দিন হাসিব চলে আসে, এসেই ওর বাবার সাথে কথা বলতে থাকে। এর ভিতরে পুলিশও চলে আসে। স্যার, কোনো তথ্য তো পাচ্ছি না। কি বলো? এতগুলো টাকা ছিনিয়ে নিয়ে গেল আর তোমরা কোনোভাবেই তাকে ধরতে পারছো না? কি করব, ওরা কারা ছিল তা কোনোভাবেই শনাক্ত করতে পারিনি। বুঝলাম না, আমি যখনই থাকি না তখনই কোনো না কোনো ঝামেলা হয়, এটা কেমন কথা? আমি ওই বিষয়টা বুঝতে পারছি না। কেউ তো একজন আছে যে আজগরকে টার্গেট করে এই সব কিছুই করতেছে। ওনাকে আবার টার্গেট করবে কে? আচ্ছা ভাইয়া, যে আজগার আঙ্গেলের ছেলের একটা বিচার করেছে তা কতদূর কি হলো? আমরা তো স্যারের কথা সব ব্যবস্থা করে রেখেছি, এখন দেখি না কি হয়। কিন্তু ভাইয়া এরকম শাস্তি দিল আর বাবা তুমি কোনো কিছুই দেখি বললে না। আমি যা বলার বলে দিয়েছি, এখন এইসব নিয়ে কথা নাই বলি। আজগরকে বলবো ওর ছেলেকে যত তাড়াতাড়ি পারে যেন দেশের বাইরে পাঠিয়ে দেয়। এটা ভালো হবে, তাহলে এটাই করো। আমাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। কেন বাবা? বলা তো যায় না, কখন আবার আমাদের ওপর হামলা করে বসে। এরকম কিছু হবে না, কারো সাহসও হবেও না। ওদের কথা শেষ। অন্যদিকে আকাশ জসিমকে কল দেয়, কল দিয়ে কিছু কথা বলতে থাকে। কথা শেষ হলে আমি কালকে পাঠিয়ে দেব। বেশি দেরি যেন না হয়। চিন্তা করবেন না, তেমন একটা দেরি হবে না। তাহলে টাকা পরে পাঠিয়ে দিব। জি ভাই। পরের দিন আবির অস্ত্রগুলো নিয়ে আসে, এনে সবগুলো চেক করতে থাকে। চেক করা হয়ে এলে তাহলে এটা করব কখন? ভোরের দিকে, কেননা তখন ওরা সবাই ঘুমাবে। ঠিক আছে ভাই। ভোরের দিকে রওনা দেয় ডেনির আস্তানায়। এই ডেনি আজগর আর আকাশের বাবার হয়ে টুকটাক কিছু কাজ করে দেয়, তবে এই কারণে কিছু ড্যানির ওপরে হামলা করছে না। এর পিছনে আরও অনেক কারণ আছে, যা আপনারা একটু পরে ড্যানির কাছ থেকে জানতে পারবেন। কিছু সময় পরে ওরা ড্যানি পুরো আস্তানা ঘিরে ফেলে। কাউকে বাঁচিয়ে রাখার দরকার নেই, শুধু ডেনিকে বাঁচিয়ে রাখলেই হবে। ঠিক আছে ভাই। ওরা হামলা করতে থাকে, কিছুক্ষণের ভিতরে বাকিদের মেরে ফেলে। যদিও ডেনির লোকজন অনেক কম ছিল, সেজন্য কোনো কিছুই আর করতে পারেনি। কিছুক্ষণ পরে আমাকে ছেড়ে দে, আমি তোমাদের কি ক্ষতি করেছি যে আমার উপরে তোমরা আক্রমণ করছো? তুই কি করিসনি তা বল। ওই কি করেছি? আজগরের হয়ে তুই কাজ করিস, ও তোকে দিয়ে অনেক খারাপ কাজ করায়, তাই না? হ্যাঁ, তা তো করায়। শাহজাহান চেয়ারম্যান, ও কি সেম কাজ করে? না, ও অনেক কোনো কিছু করার নয়। আমি তো জানি তুই ওনার হয়েও কাজ করিস। আমি ওনার ছোট ছেলের হয়ে কাজ করি। হাসিবের হয়ে কাজ যে করিস তা কি ওর বাবা জানে? সে জানে কি জানো না, তা তো আমি বলতে পারি না। বুঝতে পেরেছি, তোকে আমি একটা শর্ত ছেড়ে দিব। কি সত্য বলুন? ওদের হয়ে তুই কোনো কাজ করতে পারবি না, এবং কি এই শহরেও তুই থাকতে পারবি না। হ্যাঁ ভাই, আপনি যা বলবেন তাই হবে। আমি ওদের সাথে দেখা করা তো দূরের কথা। ঠিক আছে, তোর যেন মনে থাকে সব কিছু। ছেড়ে দেওয়া হয়, তবে ভেবেছিল মেরে ফেলবে, কিন্তু সামান্য একটু কাজের জন্য মারা ঠিক হবে না, সেজন্য ছেড়ে দেয় ড্যানিকে। কয়েকটা দিন ধরে হাসিব ড্যানির সাথে যোগাযোগ করতে না পেরে আজগরের কাছে আসে। কি ব্যাপার, এখানে কি? এসেছে কিছুক্ষণ কথা বলার জন্য। কি কথা? ড্যানির সাথে কয়েকটা দিন ধরে যোগাযোগ নেই, এ ব্যাপারে কোনো কিছু কি জানেন? না তো, ও তো আমাদের কলও ধরছে না, কল করলে বন্ধ পাচ্ছি। ব্যাপারটা ওর আস্তানায় এসে দেখতে হবে। চলে আসে ড্যানির আস্থানে। ওখানে এসে ওদের আর বুঝতে বাকি রইল না যে এখানে কিছু একটা হয়েছে, তা ঠিকই বুঝতে পেরেছে। ড্যানি তো মনে হয় বেঁচে নেই। আমারও তাই মনে হয়। এখন তাহলে কি হবে? আমার কাজগুলো এখন কে করবে? আমার ছেলে কিভাবে দেশের বাইরে পাঠাবো? ওইসব নিয়ে চিন্তা করবেন না, ওটা আমি দেখে নিব। ওকে আমি ঠিকই বাইরে পাঠিয়ে দিব। পারবে তো? আরে এটা আমার জন্য কোনো ব্যাপারই না। তাহলে যে করেই হোক আমার ছেলেটাকে বাঁচাও তুমি। আমি যে ওকে ওই মেয়ের কাছে তুলে দিতে পারি না। কোনো চিন্তা করবেন না, আমি সবটা সামলে নিব। কথা শেষ করে যে যার বাড়িতে যাই। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে যায়, নির্বাচনও সামনে চলে আসে। চারিদিকে শুধু মার্কা আর কে কাকে হারাবে এইসব নিয়ে চিন্তা করতে থাকে। সব চিন্তা নিয়ে নির্বাচনের মাঠ। তবে নির্বাচনকে ঘিরে বড় ধরনের একটা পরিবর্তন আসতে চলেছে, যা আপনারা গল্পের মাঝে থাকলে জানতে পারবেন কিছুদিন পরে। বাবা, এবার তো আমাদের মাঠে নামতেই হবে।
কি দরকার এত মাঠে নামার? এবার চেয়ারম্যান পদে আরও 2 জন দাঁড়াবে, তা কি তুমি জানো না? কেন? এই ব্যাপারে তো আমার কাছে কোনো তথ্য আসেনি। তার আসবে কি করে? তুমি তো সারাক্ষণ এখন বাসায় থাকো। দেখ, তোকে আমি চেয়ারম্যান করব বলে 2 বছর ধরে ট্রেডিং দিয়ে আসতেছি। সেজন্যই তো আজকে আমার প্রতিধ্বনি আরও 2 জন হলো। তুই এত ভয় কেন পাস? আমাদের যত লোক আছে তারা ভোট দিলে তুই এমনি পাস করে যাবি। সেজন্য তুই কোনো চিন্তাই করিস না, বুঝলি? তাছাড়া আমি তো আসছি তোর সামনে। আমাদের দলের ভোট মিলে তো 20,000-এরও বেশি হবে না? তোর কি হয়েছে? কিন্তু আমাদের এখানে ভোটার সংখ্যা তো 60,000-এর মতো। তোর কি মনে হয় তোরা তোর কাছাকাছি আসতে পারবে? বাবা, বলা তো যায় না রাজনৈতিক মাঠ কখন কি হয়ে যায়। আমারও তাই মনে হয়। তুই এখানে কেন? কেন বাবা, আমার কি এখানে আসা বারণ? বারণ কেন হবে? তুই তো রাজনীতির কিছুই বুঝিস না। কি বলতে কি বলে ফেলবি তার কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা বাবা, ভাইয়া যখন থাকতে চেয়েছে তখন থাক, সমস্যা নেই তো। আচ্ছা বস, তবে না বুঝে কোনো কথা বলবি না। ঠিক আছে, বলবো না। বাবা, আমাদের সাথে যে 2 জন লড়াই করে তার মধ্যে একজনকে তো আমি বসিয়ে দিতে পারবো, কিন্তু আর একজন জানে বসাবো কি করে? 2 জনকে যদি টাকা অফার করি? যাক, এতদিন আমার ভাই একটা কাজের কথা বলেছে বাবা, তাহলে ওদের টাকা অফার করি, তুমি কি বলো? কিন্তু পরে যদি তা জানাজানি হয়ে যায় তখন তো আমাদেরই বদনাম হবে। তাহলে এখন উপায় কি? আমি বরং কথা বলি, তাহলে ওনারা আর তোমাদের দোষ দিতে পারবে না। যদি ওনারা মেনে যায় তাহলে তো ভালো, আর যদি না মানে তাহলে তোমাদের দোষ দিলে তোমরা তা আমার উপরে দিয়ে দিও। এতে তোমাদের নামে বদনাম তো করতে পারবে না। সরি ভাইয়া, কি বুদ্ধিটাই না দিলে তুমি, একেবারে একটা ফিদা হয়ে গেছি সত্যি বাবা। এমন সময় ভাইয়াকে যে এরকম বুদ্ধি দিতে পারে তা তো ভাবতেও পারেনি। আমি নিজেও ভাবতে পারিনি আকাশে তো বুদ্ধি দিতে পারবে। কথাটা তুমি ঠিক বলেছ। তাহলে আমি কালকেই যাই আর কথা বলি, কিন্তু কত টাকা অফার করব? 20 লাখের বেশি অফার করার দরকার নেই। যদি বেশি দরকার হয় 30 পর্যন্ত যাস। ঠিক আছে বাবা। পরের দিন চলে আসে প্রার্থী চেয়ারম্যান বাড়িতে। তারপর বিভিন্ন বিষয়ে কথা বলে মোটামুটি তাকে 20 লাখকে রাজি করিয়ে নেয়। এরপর তাকে টাকা দিয়ে নির্বাচন অফিসে নিয়ে যায় আর নাম কোশ্চেন করানো হয়ে যায়। সব তো হলো, তবে একটা কথা, আপনার কোনো কর্মী বা যারা আপনার হয়ে কাজ করতে চাইলো তারা আমাদের হয়ে কাজ করবে, তারা অন্য কারোর জন্য ভোট চাইতে পারবে না। বিষয়টা বুঝতে পেরেছেন তো? মোটামুটি তাকে সবটা বুঝে রাজি করিয়ে নেয়। পরপর আরেকজনের কাছে আসে সেই মূল, যাকে হারাতে সামনে সামনে টেক্কা দেওয়া হয়ে যাবে। আসলে বেশি চিন্তা, তাই রাতে বাড়িতে আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে আকাশ, তুমি এখানে কি মনে করে? কি এসেছি তো কিছু কথা বলার জন্য। কথা বলো, আর বাইরে না থেকে ভেতরে আসো, ওখানে কথা বলি। ভিতরে এসে কথা বলে বিভিন্ন বিষয়। তখন আমি জানি তুমি এখানে কেন এসেছো। আপনি কি করে জানেন? আমি চেয়ারম্যান পদে দাঁড়িয়েছি, কে কি করতে পারে না পারে সব বিষয়ে আমাকেই তো খেয়াল রাখতে হবে। তাহলে এখন কোনো কিছু ভেবে দেখছেন কি? দেখো, তুমি মরমিয়ার মতো ভেবো না আমাকে যে টাকা খেয়ে বসে যাব। দরকার পড়লে আপনাকে 10 বাড়িয়ে দিব। আমার নিজেরই তো টাকার অভাব নেই, তাহলে তুমি আমাকে কেন অফার করছো? দেখুন আঙ্কেল, রাজি হলে তো সব দিক দিয়ে আপনারই লাভ হবে। সেটা কিরকম? এই যে নির্বাচনে দাঁড়ালে মিনিমাম তো আপনার 30 থেকে 40 লাখ খরচ আসবেই। তাহলে শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করার কি দরকার? আমি এখন যেমন করে টাকা ঢালবো আবার তেমনই করে টাকা তুলবো। টাকা তুলবেন মানে? যখন আমি চেয়ারম্যান হব তখন আমার প্রথম চিন্তাধারা থাকবে কিভাবে আমার টাকাগুলো আবার ফেরত আনা যায়, আর আমি ওই বিষয়ের উপরে কাজ করব, বুঝতে পেরেছো? তাহলে তো সেটা জনগণের উপরে চিটিং করা হবে। জনগণও তো টাকার জন্য ভোট দেবে, তাহলে তারা যদি টাকা চেনে আমি কেন পারবো না? আচ্ছা দেখুন আঙ্কেল, আমার মনে হয় আপনার সরে দাঁড়ানোই ভালো হবে। আমি তো সরে দাঁড়াবো না, উল্টো আমি জিতে দেখিয়ে দেব। তুমি সেটা আপনার স্বপ্নই থেকে যাবে। কি আমাকে চ্যালেঞ্জ করছো বাবা, ভয় দেখাচ্ছ? যদি আপনি নিজে থেকে সরে না যান তাহলে কি করবে? আপনাকে পুরো দুনিয়া থেকে উঠিয়ে দেব, বুঝতে পেরেছেন? তোমার সাহস তো কম না, তুমি কোথায় এসে কি বলতেছো তুমি কি তা জানো না?
জানি বলেই আপনার সাথে সুন্দরভাবে কথা বলছি, নয়তো এতক্ষণে কি কি করতাম তার কোনো ঠিক নেই, বুঝতে পেরেছেন? বেশিবার ভালো না। তুই তো আগে অনেকটা বলদ ছিলি, কিন্তু হঠাৎ করে তোর মধ্যে এত জোশ আর সাহস আসলো কোথা থেকে? সেটা তোর না ভাবলেও চলবে। তোকে যা বলেছি তা কর, নয়তো তোকে দুনিয়া থেকে সরিয়ে দিব আমি। এবার তো আমাকে এই লড়াই জিতে দেখিয়ে দিতে হবে। তাহলে যে কোনো সময় মারা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিও। আমিও দেখব তোরা আমার কি ক্ষতি করতে পারিস। ওখান থেকে এসে পুরো বিষয়টা হাসিব আর ওর বাবাকে শোনাতে থাকে, কেননা সব কথা আকাশ রেকর্ড করে এনেছিল। সবটা শোনার পরে আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি বিশ্বাস হচ্ছে না বাবা? আকাশ এত সুন্দর করে গুছিয়ে যে কথা বলতে পারে। আমিও সেটাই ভাবছি, কিন্তু বাবা উনি তো সরে দাঁড়ানো না। সেটাই তো কথা, যদি আমি দাঁড়াতাম তাহলে এত সাহস কখনোই পেত না। বাবা এখন উপায় কি? যাই করো না কেন, মাথা গরম করা যাবে না। যে করেই হোক সব কিছু ম্যানেজ করতে হবে। একটা কাজ করি তাহলে, কি কাজ? রাশেদকে দুনিয়া থেকে সরিয়ে দিই। কথাগুলো শোনা মাত্রই আকাশ অবাক হয়, কেননা ভোটের জন্য এভাবে কাউকে মেরে ফেলে মানুষ তার জানা ছিল না। কিন্তু সবচেয়ে বেশি অবাক হয় যখন শাহজাহান চেয়ারম্যান হাসিবকে একটা থাপ্পড় দেয়। বাবা তুমি আমাকে মারলে? হ্যাঁ মেরেছি, আমার ভাবতেই অবাক লাগে। তুই আমার ছেলে। কিন্তু বাবা ওনার জন্যই তো আমার সমস্যা হয়ে যাবে। কোনো সমস্যা হবে না, আমি দরকার হলে লোকজন দিয়ে বুঝবো। তাও এরকম কোনো কাজ করা যাবে না, বুঝতে পেরেছিস? ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো। আকাশ, তুইও রুমে যা এখন, এই বিষয়ে কোনো কিছু ভাবার দরকার নেই। ঠিক আছে বাবা। ওরা তো রুমে চলে আসে, কিন্তু আকাশ ভালো করে জানে হাসিব কোনো একটা অঘটন ঠিকই ঘটিয়ে নেবে। কিন্তু আগে থেকেই রাশেদকে সাবধান করতে হবে, কিন্তু কিভাবে সাবধান করবে সেটাই কোনোভাবে বুঝতে পারছে না। কেননা হঠাৎ করে কোনো কিছু বলেই উনি বুঝে যাবে, তাই যা বলার কৌশলে বলতে হবে। পরের দিন। আচ্ছা শোন, আমি একবার রাশেদের সাথে কথা বলে আসতেছি। এটা করতে যেও না। কেন? কথা বললে সমস্যা কি? তাহলেও ও ভেবে নিবে আমরা তাকে ভয় পাচ্ছি, পরে দেখা যাবে এই সব কিছু জনগণকে বলবে, তারপর কি হবে তা তো বুঝতেই পারছো। কথাটা তুই খারাপ বলিসনি। কিন্তু হাসিবকে নিয়ে ভয় হচ্ছে। কিরকম ভয়? ও যেভাবে চেয়ারম্যান হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, না জানি কোনো ঝামেলা ও করে বসে। ওরকম কিছু করবে না, সেজন্য এত চিন্তা করিস না তুই। বলা তো যায় না কখন কোন ঝামেলা তোমার ছেলে করে বসে, তার তো কোনো ঠিক নেই। দেখি না কি হয়। ঠিক আছে, আমি তাহলে যাব না। 5 দিন পরে ইরা চলে আসে আকাশদের বাড়িতে ওকে দেখে। তুই কোনো কিছু না জানিয়ে চলে আসলি যে? সামনে নির্বাচন তো, সেই জন্য আসলাম, তোদের সাথে ঘুরবো, নির্বাচনের প্রচার করব, অনেকটা ভালো লাগবে। তুই এইসব পারবি কি? না পারার মতো কি আছে? আচ্ছা এখন চল ভিতরে আয়। এইদিকে হাসিব ওর কাজ শেষ করে পাশে এসে ইরার সাথে কথা বলে, যখন সবটা শুনতে পায়। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি বিশ্বাস হচ্ছে না বুঝি? তুই আমার নির্বাচনের প্রচারণা করার জন্য চলে আসবি? তুই আমার ফুপাতো ভাই, তোর জন্য করব না তো কার জন্য করব শুনি? সত্যি তুই আমাকে এত ভালোবাসিস? বোন হিসাবে তো বাসি। তাহলে কাল থেকে যাই, কি বলিস? ঠিক আছে। পরের দিন আকাশ, ইরা, হাসিব ওরা তিনজনই একসাথে প্রচারণা চালায়। এরা তো অনেক খুশি, কেননা এর আগে এরকমভাবে প্রচারণা করেনি কখনো। সেজন্য সন্ধ্যা হয়ে আসে। ভাইয়া তুমি তাহলে ইরাকে নিয়ে বাসায় যাও, আমার আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করে তারপর আমি আসতেছি। ঠিক আছে, সাবধানে থাকিস তুই। কথা শেষ করে ওরা বাসায় চলে আসে, এসে গল্প করতে থাকে। এইদিকে হাসিব রাশেদের কাছে আসে। কেমন আছেন? কি ব্যাপার, তুমি এখানে কেন? এসেছি তো কথা বলতে। কি কথা বলো? এদের একটু সরে যাওয়ার জন্য বলেন, তারপর বলছি। ওই তোরা একটু সরে দাঁড়া, দেখিও কি বলার জন্য এখানে এসেছে আমার কাছে। ওরা একটু সাইডে যায়, তারপর ওনাদের মধ্যে কথা চলতে থাকে। একটা পর্যায়ে দেখুন, আমার মনে হয় এই বয়সে নিজের প্রাণটা না দেওয়াই ভালো। প্রাণ কেন যাবে সেটাই তো বুঝলাম না। কেন, আমার ভাই তো আপনাকে সবই বলেছে। ওহ, কি বলেছে তা শুনে আমার কাজ নেই। তাছাড়া আমি তোমাদের চাল ঠিকই বুঝতে পেরেছি। কি রকম চাল? এই যে তোমার ওই বলদ ভাইকে দিয়ে কথা বলাবে আর তোমরা পেছনে থেকে সাধু সাজবে, এই ব্যাপারটা আর কি। দেখুন সময় আছে,
এখনও নিজেকে সরিয়ে নিন। যদি না সরিয়ে নেই, তাহলে যে দুনিয়া থেকে সরিয়ে দিব। তুমি হয়তো জানো না আমি কোন সাধারণ লোক না। আমি সবই জানি, আর জানি বলেই তো কথাটা বলেছি। তবে সরাসরি আমাকে মারার হুমকি দিয়ে কাজটা ভালো করলে না তুমি। এর জন্য তোমাকে অনেক পস্তাতে হবে। পস্তাবেন তো আপনি। যদি 5 দিনের মধ্যে নিজেকে সরিয়ে না নেন তাহলে আপনাকে আমি মেরে ফেলবো। আমি মারা গেলে চেয়ারম্যান পদের নির্বাচন যে স্থগিত হয়ে যাবে, সেটা কি জানো না? যা হবে পরে দেখা যাবে, কিন্তু পরবর্তীতে কেউ আর সাহস করবে না দাঁড়ানোর। তাহলে শুনে রাখো, গুন্ডামি আমিও জানি। আমার উপরে হামলা হলে আমি যে তোমাকে ছাড় দিব না। দেখা যাবে কে কাকে ছাড় দিবে। ঠিক আছে, আমিও দেখে নেব। কথা শেষ করে হাসিব বাসায় আসে, কিন্তু আকাশের রুমে লাইট এখনো জ্বালানো, সেজন্য যেতেই ইরার আর আকাশের কথা শোনা যাচ্ছে। এত রাত পর্যন্ত ওরা কথা বলতেছে, অথচ ইরা এখনো পর্যন্ত রুমে। আমাকে নেওয়া তো দূরের কথা, আমার রুমে পর্যন্ত আসেনি কখনো। দেখি তো কি করছে। ওকে দিয়ে দেখতে থাকে, তখন অনেক কিছু দেখতে পায় যা হাসিবের মোটো ভালো লাগেনি। একে তো রাশেদের সাথে কথা বলে মেজাজ খারাপ, তার উপর এখন এইগুলো দেখে তো আরও খারাপ হয়ে যায়। কাজটা ভালো করলে না ইরা, আমার কারণে এসে আমারই ভাইয়ের সাথে এইগুলা করছো। আর ভাই, তোমাকে তো আমি দেখে নিব। কাউকে কিছু না বলে রুমে চলে আসে। সকালবেলায় হাসিবের মেজাজ অনেক গরম, একে তো রাশেদের জন্য, আবার এখন হয়েছে আকাশ আর ইরার জন্য। কিরে, এরকম মুখ গোমরা করে বসে আছিস কেন শুনে? আচ্ছা, একটা কথা বলো তো, কি কথা? তুমি কি আমাকে সাহায্য করার জন্য এখানে এসেছিলে, নাকি অন্য কোনো কারণে? অন্য আর কি কারণ থাকবে? এই যে কারোর সাথে দেখা করা, এইগুলো আর কি? আরে এরকম কোনো কিছুই না, দেখছিস না রেডি হয়ে বসে আছি তোর সাথে বের হব বলে। ঠিক আছে, আমি নাস্তা করে নিই। তা ভাইয়া, তুমিও যাবে? হ্যাঁ, সবাই একসাথেই যাব। তার কোনো দরকার নেই। কেন, কি হয়েছে? আমি ইরাকে নিয়ে একদিকে যাব, আর তুমি বাবাকে নিয়ে অন্যদিকে। না, আমি আকাশকে নিয়ে একসাথে যাব। আমার সাথে আসতে সমস্যা কি? 3 জন যেতে সমস্যা কি? এসেছিস আমাকে সাহায্য করতে, তা না করে ভাইয়ার সাথে ঘুরে বেড়ানো। ওই, আমি কি ওর সাথে একা ঘুরতে চেয়েছি নাকি? তুইও তো সাথে থাকবি। আচ্ছা আকাশ, তুই হাসিবের সাথে যা, আর ইরাকে নিয়ে আমি বের হব। ঠিক আছে বাবা, তোমার যেমনটা ইচ্ছে। হাসিব তো মনে মনে অনেক রাগ হয়, কিন্তু তাও কিছু বলতে পারছে না। এবার যে যার মতো করে বেরিয়ে পড়ে। সারাদিন কাজ শেষ করে বাসায় ফিরবে তখন। ফুপা, একটা কথা বলার ছিল। কি কথা বলো? হাসিব তো চেয়ারম্যান হবে, কিন্তু আকাশকে তো কোনো কিছু করে দিলেন না। ও কেন যে এরকম একটা বলদ টাইপের হলো, তা আমি বুঝলাম না। তাও ওর তো একটা ভবিষ্যৎ আছে। ওকে কেউ বিয়ে করবে কিনা সেটাই তো শিওর হয়ে বলতে পারছি না। বাকি রইল ভবিষ্যৎ। কোনো একটা ব্যবসা ধরিয়ে দিলে সেটা আজও চালাতে পারবে কিনা জানি না। করবেন না, যদি ওকে কেউ বিয়ে করতে রাজি না হয় তাহলে চিন্তা করবেন না, দরকার পড়লে আমি বিয়ে করে নিব। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। গঞ্জে তো একটা মার্কেট আছে আমার, ওটা আকাশকে দিয়ে দিব। ওখানে মাসে 1 লাখ টাকা ভাড়া ওঠে। কোনো কিছু না করলেও সে টাকা দিয়ে আকাশের হয়ে যাবে। তাও ওকে নিজের জন্য তো কিছু একটা করতে হবে। আচ্ছা, রাতে এই বিষয়ে কথা বলবো ওদের সাথে। রাতে কথা বলে পুরো বিষয়ে সবটা বলা শেষ হয় তখন। বাবা, আমি তো ভেবেছিলাম ওই মার্কেটে তুমি আমাকে দিবে। তোকে তো চেয়ারম্যান করতেছি, এরপরও তুই নিজের জন্য, তোর জন্য করতে পারবি সব কিছু। জায়গা তো আছেই, কিন্তু আকাশে তো কিচ্ছু নেই। সেজন্য ওকে দিতে হবে কিছু, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু এই বাড়িটা কি করবে? বাড়ি কি করব মানে? মানে হলো বাড়িটা আমার নামে করে দাও। বাড়ি তোর মায়ের নামে থাকবে, বুঝতে পেরেছিস? তুমি আমাকে তো কিছুই দিচ্ছ না। বাজারে যে জমি আছে সে জমিতে তুই দোকান উঠালেই তো হয়ে যায়। আমার আরো অনেক কিছুই চাই। বলে হাসিব বের হয়ে যায়। হাসিবের মনে হঠাৎ করে এত লোভ দেখে শাহজাহান চেয়ারম্যান কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। সেজন্য ব্যাপারটা আকাশকে বলে। ওর মনে এত লোভ আসলো কি করে, সেটাই তো বুঝতে পারছি না। আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা, ওকে চেয়ারম্যান করে আমি বাকিদের ক্ষতি করে বসবো না তো? কিন্তু এখন করারও তো কিছু নেই। করার মতো তো অনেক কিছুই আছে। কি আর থাকবে? ও হবে চেয়ারম্যান, ওর যা ইচ্ছা তাই করে বেড়াবে, আটকানোর কেউ থাকবেও না। ও চেয়ারম্যান হলেও পাওয়ার তো আমার কম হবে না। তাহলে এখন কি করবে ভাবতেছ?
আগে ওর মতিগতি আমি কিছু বুঝিনি, তারপর তো বাকি একটা ঠিক করব কি করা যায় বা না যায়, তখন গিয়ে একটা ব্যবস্থা তো হবেই। আচ্ছা দেখো, রাশেদ আঙ্কেলকে মারার হুমকি ও দিয়েছে। কি ব্যাপারটা এত দূর পর্যন্ত চলে গেল? চল তো রেজিস্ট্রি অফিসে। ওখানে যাই আর বাজারে মার্কেট আকাশের নামে করে দেয় এবং সব কিছু কাগজে কলমে রেজিস্টার করে ফেলে। কিন্তু বাকি জমিগুলো? নির্বাচনেই তো অনেক জমি বিক্রি করতে হয়েছে, বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের দুজনকে ভাগ করে দেব। তাহলে মার্কেটের জমি আমার নামে করার জন্য এত তাড়া দিলে কেন? হাসিব চেয়েছে এই জমি যেন আমি ওকেই দিই, সেজন্য তোর নামে করে দিলাম। হাসিবের মনে লোভ জন্মেছে, না জানি এই লোভ ওর ক্ষতি করে বসে। ঠিক আছে চলো আমরা বাসায় যাই। তোকে যে লিখে দিলাম এটা আবার হাসিব যেন না জানে, নয়তো তোর সাথে আবার ঝামেলা করবে। ঠিক আছে চলো। 7 দিন পরে নির্বাচনের পরিস্থিতি অনেক গরম, বুঝতে তো পারছেন। এর ভেতরে হাসিব আকাশ আর ইরাকে বারবার একসাথে দেখে, ওর মাথা আরও গরম হয়ে যাচ্ছে। শুধু একবার চেয়ারম্যান হই, তারপর ইরা তোমাকে আমার বউ করেই ছাড়বো, কথাটা তুই মনে রাখিস। অন্যদিকে আবিরকে দিয়ে রাশেদের উপরে ছোট্ট করে একটা হামলা করায়, যেন রাশেদ হাসিবের উপরে একটু খেপে যায়, এতে কিছু একটা বেঁধে নির্বাচন যেন না হয়, তাই এটা করিয়ে নেয়। অ্যাটাক হওয়ার 1 ঘন্টা পরে রাশেদ তো তার লোকজন নিয়ে হাসিবকে খুঁজতে থাকে। এদিকে এই বিষয়ে হাসিব তেমন কিছুই জানতো না, সেজন্য ওর নিজের কাজ করতেছে। রাশেদ চলে আসে শাহজাহান চেয়ারম্যানের বাড়িতে। শাহজাহান চেয়ারম্যান ভিতরে আছেন কি? কি হয়েছে? এত লোক এখানে, আবার লাঠি হাতে ব্যাপার কি? আপনার ছেলে লোক দিয়ে আমাকে মেরেছে। কি বলো হাসিব, তোমার উপর হামলা করেছে? জি, ও আমার উপর হামলা করার ধমকও দিয়েছে, আর আজকে সেটা করেও দেখালো। আচ্ছা সকালের বিচার করব, স্কুল মাঠে চলে আসো তাহলে। ঠিক আছে, দেখি কি বিচার করেন। সকালবেলায় সবাই উপস্থিত, যে যার মতো করে কথা বলে যাচ্ছে। সব বিষয়ে আলোচনা করা শেষ হলে দেখুন, আমি আপনার উপরে কোনো হামলা করাইনি, মানছি আমি আপনাকে হুমকিও দিয়েছি, কিন্তু হামলা আমি করাইনি। দেখলেন তো, নিজের মুখে স্বীকার করলো যে ও আমাকে হুমকি দিল। পুরো পরিস্থিতি গরম হয়ে আছে, কেউ কিছু বলতে বা করতে পারছে না, কেননা আর 10 দিন পরেই ভোট, সেজন্য পুরো পরিস্থিতি বুঝতে তো পাচ্ছেন। এখন আপনারাই বলেন, আসিফকে ভোট দেওয়া কি আপনাদের ঠিক হবে? এটা কেমন কথা বললেন? যা বলেছি ঠিকই তো বললাম। তোমার উপরে কোনো বিচার দিব না, তোমার শাস্তি হবে ভোটে হেরে যাওয়া। এবার লোকজন রাশেদের কথাই একমত হয়, সবাই যেন রাশেদকে সাপোর্ট করতেছে। আসলে হাসিবের মনে লোভ চলে আসার কারণে এরকম একটা চিন্তা করতে হলো। সালিশ শেষ হয়ে যায়। হাসিব, তোর কি দরকার ছিল এমনটা করার? বাবা বিশ্বাস করো, আমি এমনটা মোটেও করিনি। তাহলে কি বানিয়ে বানিয়ে বলছে? তার উপর যে হামলা হয়েছে তা ক্যামেরাও দেখা যাচ্ছে। বাবা আমার মনে হয় এটা অন্য কারো চাল হবে। এখন সেটা প্রুফ করার সময় কোথায়? ভোটারের পিছনে দৌড়াবো নাকি প্রুফ খোঁজার জন্য ঝাঁপিয়ে পড়বো, কিছুই তো বুঝতে পারছি না। বাবা আমি হাঁটতে চাই না, দরকার হলে রাশেদকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিব। এতে ভোট তো পাবেই না, উল্টো আমাদের গ্রাম ছাড়া করবে মানুষ। রাশেদের সাথে একটা মাফিয়া গ্রুপের ঝামেলা চলছে, যদি আমরা তাদের টাকা দিই তাহলেই তো হয়ে যায়। ওরা অ্যাটাক করবে, এতে মারা যাবে। মানুষকে মেরে আমি কোনো নির্বাচনে জয়ী হতে চাইনি, আর নাই কখনো চাইবো। ঠিক আছে, আমি আমার মতো করেই দেখছি। বিকালে হাসিব চলে আসে রাকার কাছে। রাকা আর রাশেদের মধ্যে বেজিয়ার সাপের মতো সম্পর্ক। কি চাই তোর? আপনার শত্রুর মাথাটা চাই। মানে ঠিক বুঝলাম না। মানে অনেক সহজ, আপনি রাশেদকে মেরে ফেলবেন, তার বিনিময়ে আপনাকে 15 লাখ দিব, তবে শর্ত একটাই, ওকে জনগণের সামনেই মারতে হবে। ঠিক আছে, হয়ে যাবে কাজ। এই নিন টাকা, দেখে যেন মনে হয় আপনাদের শত্রুতার কারণে আপনি ওকে মেরেছেন, আর সাক্ষী থাকতো এই জনগণ, তাহলে ভোটে আমাকে আর কেউ হারাতে পারবে না। ঠিক আছে, হয়ে যাবে কাজ। 3 দিন পরে রাকা জনগণের সামনে রাশেদকে মেরে ফেলে। জনগণ তাকিয়ে দেখতে থাকে, কারোর সাহস হলো না সামনে আসার, মেরে চলে যায় রাশেদকে। পুরো পরিস্থিতি গরম, কেউ কান্না করছে আবার কেউ হাসছে। রাশেদকে মাটি দেওয়া হয়ে যায়। তারপর পরের দিন হাসিব একটা জনসভা করে। রাশেদ আঙ্কেলকে আল্লাহ বেশ নসিব করুক। আপনারা তো দেখলেনই রাশেদ আঙ্কেল ওনাকে কিভাবে মেরে ফেলা হয়েছে,
তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো ওই দিনের হামলাও ওই রাকাই করেছিল। তাহলে আপনারা এভাবে ভেবে দেখুন আমাকে ভোট দেবেন কিনা। এর বাইরে আরও অনেক রকম কথা বলতে থাকে। এতে জনগণ কিছুটা বিশ্বাস করতে রাজি হয়। পুরো জনসভা করে হাসিব তো টপে উঠে যায় কিছুক্ষণ পরে। আসিফ, কাজটা কিন্তু ঠিক করলি না। কোন কাজটা বাবা? এমনভাবে কথাটা বললি মনে হচ্ছে তুই কিছু জানিসই না। কি হয়েছে বলবে তো? রাশেদকে কেন মেরেছিস? তো কি করব? ও থাকলে আমি পরাজিত হতাম, যা আমি কখনো মেনে নিতে পারবো না, সেজন্যই মেরে দিলাম। যখন লোকজন সত্যিটা জানবে তখন কি হবে ভেবে দেখেছিস? তখন আমি সব দোষ রাকার উপরে দিব, তাছাড়া কেউ জানতেও পারবে না। চেয়ারম্যান হওয়ার লোভে তোকে অন্ধ বানিয়ে দিয়েছে। একদম ঠিক বলেছে বাবা, আমাকে যে করেই হোক চেয়ারম্যান হতেই হবে। তাই বলে কাউকে মেরে এত কিছু শুনতে চাই না আমি যা বলেছি তাই হবে। কয়েকদিন পরে নির্বাচন। সেই নির্বাচনে হাসিব জয়ী হয়, কেননা ওর বিপক্ষে আর কেউ নেই, তাই অনেক সহজে ও জয়ী হয়। ফুলের মালা নিয়ে চলে আসে ওর বাবার কাছে। দেখো বাবা, আমি জয়ী হয়েছি, তুমি কি একটুও খুশি হওনি? না, আমি মোটেও খুশি নই। কেন খুশি হওনি তুমি? তুমি তো এটাই চেয়েছিলে। হ্যাঁ, কিন্তু তাই বলে তুই যা করে তারপর এ পর্যন্ত এসেছিস, সে অবধি আমি তো মোটেও কখনো আসার চিন্তা করিনি। বাবা, তোমার জামানা আর এখনকার জামানায় তফাৎ অনেক বেশি। উনি আর কোনো কথা বলেনি। এরাও খুশি হয়, কিন্তু ও তো পুরো ব্যাপারটা জানে না, সেজন্য খুশি হয়। ইরা, তুই খুশি তো? হ্যাঁ, আমি অনেক খুশি ভাইয়া। আর কিন্তু বেশি সময় নিব না আমি। কিসের কি সময়? তোকে পরে জানাবো। পরের দিন এরা বাবা মা দুজনে আসে ওনাদের নিয়ে কথা বলে আর খাওয়া দাওয়া করতে থাকে। সবটা শেষ হলে তাহলে মামা, তোমরা কিন্তু আজকে থাকবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, থাকবো কয়েকটা দিন। তা আকাশ, তোমার প্ল্যান কি? হাসিব তো চেয়ারম্যান হলো, তোমাকে তো কিছু একটা করতে হবে। আমাকে কোনো কিছু না করতে হবে না। কেন কেন? ভবিষ্যতের কথা তো তোমাকে চিন্তা করতে হবে। এভাবে আর কতকাল কি করবে? আমি এখন যেমন আছি তেমনই ভালো আছি। মামা, ভাইয়াকে বলে আর কাজ নেই? সেটাই দেখতেছি। কয়েকদিন পরে এরা ওর বাবা মাকে নিয়ে চলে যায়। হাসিবও চলে আসে ওর অফিসে। তখন ওখানে রাকা ও আসে। আসবো কি? হ্যাঁ, আসুন। কি ব্যাপার, আমাকে তো ভুলে গেছেন? যদি আমি তোমার সাথে রীতিমতো কথা না যোগাযোগ করতাম, তাহলে তো পাবলিক বুঝে যেত সব কিছু। এতে তো আবার সবাই সন্দেহ করতো। হ্যাঁ, এই কারণেই তো যোগাযোগ করিনি। তো এখন কি করার প্ল্যান আছে? আপাতত তুমি আমার হয়ে কাজ করতে থাকো, আমি তোমাকে সব রকম সাপোর্ট দিব। তাই হবে, আমি তাহলে এখন চলি। চলে আসে ওখান থেকে 1 মাস পরে। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? মার্কেট তুমি আমার নামে করে দাও। আমাকে যে জমি দেওয়ার কথা বলেছো, ওই জমিতে আমি একটা শপিং মল করে দিব ভাইয়াকে। ওটা তো আমি আকাশের নামে করে দিয়েছি। করে দিবে বলেছো, রেজিস্টার করে তো দাওনি। সব কিছু করা শেষ। ওই জমি এখন আকাশের নামে। ওর তো একটা ভবিষ্যৎ করে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমার আর একটা কথা তোমাকে রাখতে হবে। এটা কিন্তু তুমি না করতে পারবে না। কি কথা বল আমাকে? আমি ইরাকে বিয়ে করব। কোন ইয়ারের কথা বলছিস তুই? মামার মেয়ে ইরার কথা বলছি। তোর বড় ভাই তো এখনো বিয়ে করেনি, তাহলে তুই? এটা নিয়ে তুমি ভেবো না, আমি বড় ভাই জন্য মেয়ে দেখা শুরু করেছি। তাহলে তুমি একবার মামার সাথে কথা বলো। ঠিক আছে, আগে আকাশের বিয়েটা করিয়ে নি, এরপর তোর মামা মামি তো আসবেই, তাদের তখন কথা বলে নিব। না বাবা, তার আগে কথা বলতে হবে। কি যে করছিস না তুই। ঠিক আছে, আমি তাহলে দেখা করে আসি। ঠিক আছে, যাও। 3 দিন পরে শাহজাহান চেয়ারম্যান চলে আসে ইরাদের বাড়িতে। ফুপা, কেমন আছো? ভালো আছি, তা তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি। তোর মা বাবাকে একটু দেখে দে। ওনারা তো বাইরে গেছে, ফিরতে কিছু ঘন্টা তো লাগবেই। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি বসি, তুই রান্না করে নে। 3 ঘন্টা পরে ওনারা আসে। আসার পরে যে যার মতো করে কথা বলতে থাকে। তখন জি বলুন ভাইয়া, কি কথা বলার জন্য এসেছেন? আমি এসেছি ইরাকে আমার ছেলের বউ করে নেওয়ার জন্য। এটা তো আলহামদুলিল্লাহ খুশির কথা। আমাদের এই বিয়েতে কোনো আপত্তি নেই। ফুপা, আমারও কোনো আপত্তি নেই। তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। তার আগে তো আরেকটা কাজ শেষ করতে হবে।
কি কাজ ভাইয়া? আকাশের জন্য একটা মেয়ে দেখে ওকে বিয়ে করিয়ে তারপর ইরার বিয়ে ঠিক করব আমরা। ফুপা, আমি ঠিক বুঝলাম না। মানে আগে আকাশের বিয়ে দেওয়ার পরই তারপর তোর বিয়ে দিব। আমার বিয়ে কার সাথে? কার সাথে আবার? হাসিবের সাথে। কথাটা শুনে বাকিরা অনেক বেশি অবাক হয়, কেননা এরকম কিছু হবে তা ওনারা ভাবতেও পারেনি। কেননা ওনারা আকাশকে পছন্দ করে কিন্তু হাসিবকে না। ফুপা, আমি এই বিয়ে করতে পারবো না। একটু আগেই তো রাজি হলে, তাহলে এখন কেন আপত্তি? আমরা ভেবেছিলাম আকাশের সাথে ইরার বিয়ে দিবেন, সেজন্য আমরা রাজি হয়েছি, কিন্তু হাসিবের সাথে ইরার বিয়ে তা আমরা কখনো রাজি হব না। কিন্তু হাসিব তো ইরাকে পছন্দ করে, আর ওই চাইছে বিয়ে করার জন্য ইরাকে। ফুপা, ও চাইলে তো আর হবে না। আমি কখনো হাসিবকে বিয়ে করব না। তার মানে তুই আকাশকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি না? হ্যাঁ, ঠিক ধরেছো। ওহ, কি তোকে বিয়ে করবে? হ্যাঁ, করবে। সেই জন্য হাসিবকে ফিরে বলবেন ও যেন স্বপ্নটা দেখতেছি তা কখনো পূরণ হবে না। ভাইয়া তুমি কষ্ট পেও না। আমি কেন কষ্ট পাবো? ইরা ছোট ছেলের বউ না হয়ে আসলেও বড় ছেলের বউ তো হয়ে আসবে, তাতেই হবে। কিন্তু আমি চিন্তায় আছি হাসিবকে নিয়ে। ও আবার কি করবে? ও যখন জানতে পারবে তুমি আকাশকে বিয়ে করবে, হাসিবকে বিয়ে করবে না, তখন তো ও অনেক রেগে যাবে, না জানি কি কাণ্ডও করে বসে। আমি জানি না এত কিছু, ওকে ফিরে বলে দিবেন। তাহলে আমি আসি। মানে 2-3 দিন থেকে তারপর যাবেন? কিন্তু ওইদিকে হাসিব অপেক্ষা করবে আমার জন্য। করুক, এসেছেন যখন তখন বেড়াবেন কয়েকটা দিন। এদিকে হাসিব তো টেনশনে শেষ, আবার অন্যদিকে আকাশের জন্য মেয়েও খুঁজতে থাকে। তবে এই সব বিষয়ে ও কিছুই জানে না ঠিক মতো। রাতের বেলায় আকাশ বাসায় ফিরে সাথে সাথে হাসিবও। বাবা কোথায়? মামার বাড়িতে গিয়েছে। ওখানে কেন? আমার কলে এসেছে, কথা বলে আসতেছি। ও ঠিক আছে, যা তাহলে। এরপর ওরা যে যার মতো যায়। 2 দিন পরে শাহজাহান চেয়ারম্যান আসে ওনার বাড়িতে। বাবা, তোমাকে কল করেছি, তুমি তো কলই ধরো না। তোকে সরাসরি বলবো বলে আর ফোন বলিনি। কি বলছে মামা? আমি ওরা ইরার বিয়ে দিতে রাজি হয়েছে। আমি জানতাম ওনারা রাজি হবেন। কিন্তু বিয়েটা তোর সাথে না, তাহলে কার সাথে? আকাশের সাথে বিয়ে দিবে। তাছাড়া ইরাও তোকে বিয়ে করতে চায় না। এসব কথা কি ওনারা তোমাকে বলেছে? হ্যাঁ, এখন তুই কি করবি ভেবে দেখ। ঠিক আছে, আমি তাহলে দেখি কি করা যায়। ঠিক আছে দেখ, তবে যাই করিস না কেন ভেবে চিন্তে করবি। ঠিক আছে বাবা। রাতে চলে আসে রাকার আস্থানায়। আরে চেয়ারম্যান এখানে? একটা কাজ আছে তোমার জন্য। কি কাজ? একজনকে মারতে হবে। কাকে মারতে হবে? আমার বড় ভাই আকাশকে। কথাটা শুনে রাকা অবাক হয়। তাছাড়া অবাক তো আপনারাও হচ্ছেন। সামান্য বিষয় নিয়ে কোন দিকে গল্পের মন নেই তা তো আপনারা দেখলেনই। আপনার বাইকে কেন মারতে হবে? এত কথা জানতে হবে না, ওকে মেরে ফেললেই হবে। 10 লাখ আছে এখানে। ঠিক আছে, হয়ে যাবে। কাজটা করবে কেউ যেন টেরও না পায়, আর আমি যে জড়িত আছি এখানে সেটাও যেন কেউ না জানে। চিন্তা করবেন না, কেউ কিছুই জানবে না। এদিকে সব প্রকার ডিল করে আসে। বাকি যা হওয়ার তো সামনেই দেখতে পারবেন আপনারা। ডিল করা শেষে চলে আসে রাতের বেলায়। আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো বাবা। তোমার মামা আর মামি চাইছে তোমার আর বিয়েটা যেন তাড়াতাড়ি করিয়ে দিই। এখন এই ব্যাপারে তোমার মত কি তা আমাকে জানাও। বাবা, আমার কোনো আপত্তি নেই। তাহলে আমি বিয়ের দিন তারিখ ঠিক করি। আমার বিয়ের পরে হাসিবকেও বিয়ে করাতে হবে কিন্তু। তা তো হবেই। আল থেকে হাসিব সব কিছু শুনতে পাই, সাথে মনে মনে ভাবতে থাকে যে ভাবি হোক কিছু একটা করতে হবে। সেজন্য রাকিকে আবারও কল দিয়ে বলে যেন তাড়াতাড়ি করে কাজটা করে দেয়। কোনো চিন্তা করবেন না, কালকে ব্যবস্থা করতেছি। পরের দিন সকালে ওর বাবার সাথে বের হয়, তখনই রাকা গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে। এতে দুজনেই অনেক আহত হয় হসপিটাল। তবে রাকা জানতো না ওই গাড়িতে হাসিবের বাবাও যে থাকবে। এটা কি করলে? গাড়িতে যে বাবা ছিল তা কি খেয়াল করবে না? সত্যি বস, খেয়াল করিনি। না জানি এখন কি কি ঝামেলা পোয়াতে হয়। ওই দিনই সবাই এসে উপস্থিত হয় হসপিটালে। কে এমন কাজ করলো তা কোনোভাবেই বুঝতে পারছে না, কিভাবে কি হলো এই নিয়ে তদন্ত চলতে থাকে। কিছুদিন পরে ভাই, একটা কথা বলার ছিল। কি কথা বলো?
কথাটা জানি না আপনি বিশ্বাস করবেন কিনা। আগে বলো কি কথা? আপনাদের উপরে হামলা করেছে রাকা। যে লোকটা রাশেদ আঙ্কেলকে মেরেছিল? জি ভাই, তার কথা বলেছি। তো এখানে অবিশ্বাসের কি আছে? আমি কিছুটা শুনতে পেরেছি হাসিব নাকি এর পিছনে দায়ী। তা কি করে সম্ভব? কিভাবে সম্ভব তা আমি জানি না, তবে যা শুনেছি এখন বাকিটা আপনার হাতে। আচ্ছা, আমি বিষয়টা তাহলে দেখতেছি। জি ভাই, আসি তাহলে আমি। কিছু সময় পরে ব্যাপারটা নিয়ে আকাশ ওর বাবার সাথে আলোচনা করে। আসিফ এমন কাজ করবে তা তো বিশ্বাসই হচ্ছে না। আমারও। আচ্ছা, তুমি যে মার্কেট আমার নামে করে দিয়েছো, ও কি মার্কেটের জন্য তোমার উপরে হামলা করতে চায়নি তো? কিভাবে বলবো আমি? তাহলে বাবা, সত্যিটা তো জানতে হবে আমাদের। সেটা জানবো কিভাবে? রাকাকে ধরলেই সব সত্যি জানতে পারবো আমরা। তাহলে ওকে পুলিশে ধরিয়ে দিই? তা করা যাবে না, এতে রাকাকে মেরেও ফেলতে পারে। আচ্ছা, তোমাকে কাল রাকার কাছে নিয়ে যাব, তাহলে সবটা ওখানে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোর যেমনটা ইচ্ছে। পরের দিন আকাশ চলে আসে রাকার কাছে, তবে একা আসেনি, পুরো দলবল নিয়ে চলে আসে ওখানে। এসে রাকার লোকেদের মারতে থাকে, আচমকা হামলা করতে রাকা তেমন কিছুই বুঝে উঠতে পারেনি। একে একে ওর দলের লোকেরা মারা যেতে থাকে। কিছু সময়ের ভিতরে রাকাকে ধরা হয়। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। তোর দোষ আছে কি নেই তা তোর কথার উপরেই নির্ভর করে। এখন আমাকে কি করতে হবে? আমার বাবাকে সব সত্যি বলতে হবে তোকে। কিরকম সত্যি? আব্বু, তুমি ভিতরে আসো, এসে কথা বলো। আমাদের মারার জন্য তোকে কে বলেছিল? আপনার ছোট ছেলে বলেছিল ওনাকে মারার জন্য। কি কারণে মারতে চেয়েছিল তা আমরা জানি না। হাসিবকে কল দে, কল দিয়ে বল তুই আমাকে একা পেয়েছিস, এখন আমাকে মেরে ফেলতে হবে কিনা তা জিজ্ঞেস কর। কল দেয় রাকা হাসিবকে, দিয়ে কথা বলে। আকাশ যেভাবে শিখিয়ে দিল সেভাবে কথা বলতে থাকে। পাশে শাহজাহান চেয়ারম্যান সব কিছু শুনছিল। উনি তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। বাবা, এখন কি করব? ওকে পুলিশে দে, বাকিটা আমি দেখে নেব। আর হাসিবকে কি করব তা ওর সাথে দেখা করি আগে। তোমার কি মনে হয় হাসিব আমাদের ছেড়ে দিবে এত তাড়াতাড়ি করে? ও জেলে থাকলেও আমাদের বাঁচিয়ে রাখবে না। তুমি ওকে রাজনীতির সব কিছু শিখিয়েছ, তাহলে ও তো সবই জানে। তাহলে ওকে মেরে ফেলার ব্যবস্থা কর। ঠিক আছে বাবা। রাতে ওনারা দুজন বাসায় আসে, এসে দেখে হাসিব বসে আছে। হাসিব ওনাদের দেখে চমকে ওঠে। বাবা, তোমরা এখানে? হ্যাঁ আমরা। রাকা ভেতরে আয়। রাকা কেন আসবে? আসলেই দেখতে পারবি। রাকা, তুই আমার ছেলের কথায় রাশেদকে মেরেছিস, ওর কথায় আমাদের মারতে চেয়েছিস। বাবা, তোমাকে না, শুধু ভাইয়াকে। তোর লজ্জা করে না এই কথা বলতে? রাকা হাসিবকে মেরে ফেল। বাবা, এটা তোমরা কি করছো? আমি তোমার ছোট ছেলে। যে ক্ষমতার লোভে নিজের ভাই বাবাকে মারতে পারে, তার সাথে আর যাই হোক, সে আমার সন্তান হতে পারে না। এরপর হাসিব রাকাকে মেরে ফেলে, তারপরে রাকাকে পুলিশের হাতে তুলে দেয়। তার কয়েকদিন পরে তোকে আমি চেয়ারম্যান বানাবো। বাবা, আমি কি পারবো? হ্যাঁ অবশ্যই পারবি। তুই আমার ছেলে, যে যোগ্যতা তোর মধ্যে আছে, আর তার আগে তোর বিয়েটা দিতে হবে। 3 দিন পরে আকাশ আর ইরার বিয়ে হয়ে যায়। দুজনেই সুখে আছে। তার কিছুদিন পরে আকাশকে চেয়ারম্যান করা হয়। এক কথায় চেয়ারম্যানের ছেলে এখন নিজেই চেয়ারম্যান। তাহলে বন্ধুরা, জীবনে যাই হোক না কেন, ক্ষমতার লোভে কাউকে প্রাণে মেরে ফেলো না। তো হ্যালো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।